প্রিয় দর্শক, সাপ্তাহিক শো জানা অজানার চতুর্থতম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি সপ্তাহে বাংলাদেশ সময় রাত ১০টায় শুক্রবারে আমরা সমসাময়িক নানাবিধ বিষয় নিয়ে উপস্থাপন করি এবং আমাদের এই পুরো অনুষ্ঠানটিতে বিশ্লেষণ করেন সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং সাথে জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আমরা বেশ কয়েকটি বিষয়ে আজকে সাইফুল আমিন ভাইয়ের কাছে উপস্থাপন করব এবং সেখান থেকে জানার চেষ্টা করব যে আসলে কি ঘটছে। আপনারা টাইটেল এবং ডেসক্রিপশন থেকে বুঝতে পারছেন যে শেখ হাসিনা প্রকাশ্যে এলেন। বেশ কয়েকদিন ধরে হাইপ তোলা হচ্ছিল 23 জানুয়ারি শেখ হাসিনা ক্যামেরায় আসবেন এবং এসে এই বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থার উন্নতি ঘটানোর জন্য তিনি অন ক্যামেরা দিক নির্দেশনা দেবেন তার নেতাকর্মীদেরকে, বাংলাদেশের তার কর্মী সমর্থক এবং সাথে সাধারণ জনগণকে। কারণ এটি আসলেই আহ, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন একটি প্রতিষ্ঠান এফসিসি, সেই প্রতিষ্ঠানের ব্যানারে আমরা বেশ কয়েকজনকে সংবাদ সম্মেলন করতে দেখলাম, যেখানে সাবেক মন্ত্রী নওফেল আছেন, রয়েছেন অভিনেত্রী এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রোকেয়া প্রাচী সহ আরও বেশ কিছু পরিচিত মুখ তারা সংবাদ সম্মেলনটি করেছেন। কিন্তু শেখ হাসিনা সেখানে চেহারা দেখে যে কথাটি ছিল সেটি হয়নি এবং বাংলাদেশের আওয়ামী লীগের, ছাত্রলীগের অনেক নেতাকর্মীদেরকে ফেসবুকে দেখা যাচ্ছে, ইউটিউবে তারা শেখ হাসিনার পুরনো ছবি দিয়ে বিমানবন্দরে নামা ওঠা এই ছবিগুলো দিয়ে বোঝাচ্ছেন যে শেখ হাসিনা একটু পরে লাইভ আসছেন। এই যে বিভ্রান্ত করা, এই বিভ্রান্ত করার ফলে কি হচ্ছে সেটা একটু সাইফুল আমিন ভাইয়ের কাছে জানতে চাই। সাইফুল আমিন ভাই, আপনি তো এই ঘটনাটির সাথে পরিচিত, দেখলেন তিনি শেখ হাসিনা ইংরেজিতে লিখিত বক্তব্য দিলেন, সেটিও আমরা শুনলাম, কিন্তু তিনি প্রকাশ্যে এলেন না, শেখ হাসিনা প্রকাশ্যে আসেননি। তাঁর কি প্রকাশ্যে আসাটা খুব জরুরি নয়? এবং যদি তিনি প্রকাশ্যে নাই বা আসছেন, তাহলে অতীতের মতো ভুল কি আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে না, যেটা জুলাই আন্দোলনে আমরা দেখতে পেয়েছি? হাসান মাহমুদ থেকে শুরু করে অন্যান্য প্রধান ক্যারেক্টার, চোরবট বদমাশের যারা যারা সারাক্ষণ চর্বিত চর্বণ হিসেবে বিএনপি জামায়াতের দোষ দিয়ে এসেছে, এই নাহিদ, সার্জিস সহ অন্যান্য এখন প্রমাণিত রাজাকারের সন্তান, তারা কিন্তু ওই সময় বলেছিল যে না, আমরা কোটা না মেধা, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, এই ধরনের বর্ণ মানে নানান রঙে তারা এসেছিল আমাদের সামনে। কিন্তু আওয়ামী লীগ কর্তৃক যখন বলা হয়েছিল তারা রাজাকারের বাচ্চা বা এরা জামাতের সাথে সংশ্লিষ্ট, আমরা বিশ্বাস করিনি। এর কারণ কিন্তু এই হাসান মাহমুদ, এই ওবায়দুল কাদের, এরা সারা জীবন পান থেকে চুন খসলেই বিএনপি জামাতের দোষ দিয়ে এসেছে। এই বাঘের গল্পের মতো বারবার মানুষকে প্রতারিত করার পর যখন সত্যিই ঘটনা ঘটে, আমরা কিন্তু বিশ্বাস করি না। শেখ হাসিনা প্রকাশ্যে আসবেন আসবেন বলে এই যে হাইপ তৈরি করা এবং বাস্তবতার সাথে এই যে পার্থক্যগুলো, এগুলো কি দলকে ক্ষতি করছে না, আওয়ামী লীগকে ক্ষতি করছে না ভাই? আপনাকে অনেক ধন্যবাদ আসাদ। আমি সত্যিই মানে আমি বলতে পারেন যে জয়ের ইন্টারভিউর পরে আমি প্রচণ্ড রকম আশাবাদী হয়ে উঠেছিলাম, যেটা আমি হতাশ হয়েছিলাম যখন আওয়ামী লীগের নাম করে আহ, দিল্লিতে প্রেস ক্লাবে আরেকটা সংগঠন, ব্রিটেন ভিত্তিক একটা সংগঠন আওয়ামী লীগের প্রেস কনফারেন্স করে যে হাইপ তোলা হয়েছে। তারা কি বলছেন না বলছেন আমি জানি না, বাট পুরো ফেসবুক, ইউটিউব, আপনি নিশ্চয়ই জানেন যে পুরোটা একটা তোলা হয়েছিল যে এটা আওয়ামী লীগের প্রেস কনফারেন্স। বাট when I said that this is not আওয়ামী লীগ's press conference, and I was being criticized, এবং নট অনলি ক্রিটিসাইজড, আই ওয়াজ বুলিড। আমাকে হুমকি ধামকি থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হয়েছিল, কিন্তু আমি সত্য কথা বলেছিলাম। আমার সত্য, সত্য সবসময় সুন্দর, তাই না? সত্য সবসময় প্রকাশ পায়, সত্য সবসময় যত কঠিনই হোক না কেন। আমি বলেছিলাম যে না, এটা আওয়ামী লীগের প্রেস কনফারেন্স না, এটা একটা প্রতিষ্ঠানের প্রেস কনফারেন্স, যেটাকে আওয়ামী লীগের পারপাস করা হবে, আওয়ামী লীগের জন্য অ্যাডভোকেসি করা হবে, দেশে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য অ্যাডভোকেসি, এগুলো বলছি। কেউ কেউ অনেকে মানে অনেকেই গ্রহণ করেছেন, অনেকে মানে যারা খুব টু মাচ মনে করেন যে প্রত্যেকটা জিনিসে তারা মনে করেন যে এটা করলেও ভালো, ওইটা করলেও ভালো, সেটা করলে মানে সব কিছু করলেই ভালো, কিন্তু কোনটা করলে ভালো যারা বুঝতে পারেন না, তাদের মধ্যে এই ইয়েটা ছিল। এবং প্রচণ্ড রকম আমি ধাক্কা খেয়েছিলাম অনেস্টলি বলি, এক সত্য কথা বলার জন্য। কিন্তু এই এই যে প্রেস কনফারেন্স যেটা হয়েছে, এই প্রেস কনফারেন্সের সময় কিন্তু আমি অনেক জায়গায় বলার চেষ্টা করেও আমি করি নাই। কেন করি নাই জানেন? এটা ব্যক্তিগত একটা বোধ যে আমি কি অন্যায় করতেছি, এত মানুষ আমাকে বলতেছে আমি ভুল করতেছি, তো আমি কি ভুল করতেছি নাকি এটা কি হচ্ছে? তো আমি কিন্তু বলি নাই। কিন্তু আজকে আপনাকে বলি, এটা আওয়ামী লীগের প্রেস কনফারেন্স ছিল না। ইট ওয়াজ এ প্যানেল ডিসকাশন। সাংবাদিকদের সামনে যে প্যানেলটা ওখানে ছিল, মহিবুল হাসান চৌধুরী এটা ছিল, এবং ইউনাইটেড স্টেটস বেস একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। সেখানে শেখ হাসিনার দুটো রেকর্ডেড ইয়ে বক্তব্য ভাষণ প্রচার করেছে, দুইটা রেকর্ডেড বক্তব্য। তো এটা বললেই তো হতো,
যেটা সত্য সেটা বললেই তো আওয়ামী লীগকে কেউ দায়ী করবে না। আওয়ামী লীগ যে এইটুক পর্যন্ত আসছে এটি তো না। শেখ হাসিনা যে এইটুক রেকর্ডেড ভয়েস দিয়ে সব সাংবাদিকদের, আপনি খেয়াল করে দেখেন, সব সাংবাদিকের সামনে এই প্রথমবার মতো, এর আগে উনি ছোট ইন্টারভিউ দিচ্ছেন, এই প্রথম হুম। সাংবাদিকদের সামনে উনি তার রেকর্ডেড বাজে, এটি তো বিশাল অ্যাচিভমেন্ট না? কিন্তু আমি জানি না, এ হাবাতের দল বলে এটাকে, বুঝছেন? মানে এরা ধরেন পান্তা ভাত খেয়েই বলে আমরা বিরিয়ানি খেয়েছি। এটা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা প্রচলিত। আপনি জানেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা সাংঘাতিক রকমের রোগ আছে। সেই রোগটা আমি বলি, রোগটা হইলো ওরা ৳৫ আয় করে। ছাত্রলীগের একটা কর্মী দেখবেন যে ৳৫ আয় করছে। বাইরে গল্প দিবে, আত্মীয়স্বজন সবার কাছে গল্প দিবে, সে ৳20 আয় করছে। এখন ৳৫ আয় করছে আসলে, এখন সে বলতেছে ৳20 আয়, তখন তার সঙ্গী সাথীরা কি মনে করে? বাকি ৳15 গেল কই? ওরা ওই বেটা মেরে দিছে। সে নিজেকে কিন্তু দুর্নীতিবাজ বানাচ্ছে। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা হলো তারা ৳20 আয় করে, বলে ৳5। যার ফলে ওর নেতাকর্মী কিন্তু আর তার কর্মীদের যে কামড়াকামড়ি করে না। কিন্তু জাস্ট আপনি ঐতিহাসিকভাবে আপনি খেয়াল করে দেখেন যে সত্য ঘটনা, বিএনপির কোন নেতাকর্মী তার নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে না। কেন করে না? ২-৪ জনের বিরুদ্ধে করে। আর আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে করে। কারণ তারা ওই যে প্রচার করে। কামাইছে ৳১০০, বলে আমি ৳১,০০০ কামাই করছি। এখন ৳৯০০ ভাগ নেওয়ার জন্য তো বাকিরা দাঁড়াতে থাকে। আওয়ামী লীগের হলো এই প্রবলেমটা। এই যে দেখেন, জাস্ট এই ২ টা ঘটনার মধ্যে যদি সত্য কথা বলে, এইটাই অ্যাচিভমেন্ট। এইটাই ছিল আওয়ামী লীগের অ্যাচিভমেন্ট। যে শেখ হাসিনার অ্যাচিভমেন্ট, যে শেখ হাসিনা প্রথমবারের মতো অডিও টেইপে উনি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। কেন প্রচার করা হইলো যে এখান থেকে সাংগঠনিক উনি দিবেন, গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন? কই সাংগঠনিক কি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন? দেন নাই তো। যে এই যে হাইপ গুলো তোলা হয়, তো হয়টা কি জানেন? কর্মীরা এমনিতেই নাকানি চুবানি অবস্থায় হয়ে আছে। এরা যখন ভেতর থেকে মনে করে আরে আমার তো সামনে একটা দিন আসছে, আপনি যেটা বললেন বিভিন্ন জায়গায় তারা প্রচার করতেছে যে নেত্রী চলে আসতেছেন। এটা তাদের মধ্যে কত আশা তৈরি করেছিল না? আপনি সেই আশার মধ্যে কি ঢাললেন এটা? আপনি আশার মধ্যে পানি ঢেলে দিলেন। যে না, এইটা না, শেখ হাসিনা, হ্যাঁ, শেখ হাসিনা প্রথমবারের মতো, এটাই সত্য কথা, যে সত্য কথাটা বললে সবচাইতে সুন্দর হয় এবং সত্য কথা বললে সবচেয়ে বেশি কার্যকর হয়। সেটা হলো যদি বলতো যে আমাদের নেত্রী এখানে গুরুত্বপূর্ণ কথা বলবেন। তো সেটা রেকর্ডেড না প্রেস কনফারেন্স করবেন, এইগুলো গল্প দেওয়ার দরকার। আওয়ামী লীগের প্রেস কনফারেন্স, এই গল্প দেওয়ার দরকার ছিল না। সো দুটো ক্ষেত্রেই কিন্তু একই ঘটনা ঘটলো। কিন্তু দেখেন এইটারও কিন্তু প্রচন্ড সমালোচনা হবে। আপনিও কিন্তু অনেক সমালোচনার শিকার হবেন এই সত্যি কথাটা তুলে ধরা হয়েছে। কারণ আওয়ামী লীগের একটা বড় অংশ এই সত্যিটা উপলব্ধি করতে চায় না, সত্যিটা নিতে চায় না। এবং তারাই সাইফুল হলো আহমেদ। আওয়ামী লীগ, এরা হলো আওয়ামী লীগের উপর দিকে চাপিয়ে দেওয়া, যারা লোয়ার লেভেল কর্মীকে মিসগাইড করে। কারণ তারা তাদের হাইপ দিয়ে লোয়ার লেভেলকে তাদের হাইপে নিয়ে যায়, কিন্তু যখন আচার খায় ওই লোয়ার লেভেল কর্মীটা হতাশ হয়। এইটা ওরা বোঝে না। তারা কিন্তু আপন জগতে সবাই চলে যাবে। এই যে জি। ৭-৮ জন প্রেস কনফারেন্স করছে, সবাই কিন্তু তারা আপন জগতে চলে যাবেন। তারা তার মতো করে থাকবেন। কিন্তু কর্মীরা যে আশা করে দেখেন যে বিল থেকে যে পাড়ে এসে দাঁড়াইছে, সে কিন্তু আবার বিলে ঝাঁপায় পড়ছে ভয়ে। যে আরে কি বলল আর কি হইল? জি। সে বিল সাইফুল আহমেদ থেকে ভাই, যে সাহস করে আসলো, এই সাহসটা তার দেখানোর মতো তার কোনো থাকলো না। গ্রাউন্ড থাকলো না। আপনি সত্য কথা বলার পরে আপনাকে যারা আক্রমণ করেছিল তাদের নাম আর এখানে না নিচ্ছি। তো এই হুমকি-ধমকি যারা দেয় তাদেরকে কি আমরা ২ পয়সা দিয়ে পুছি বা আমাদের কি তাদের প্রতি কোনো দায়বদ্ধতা আছে? মানে আমরা কি চাই ভাই? আপনি কি পলিটিক্স আওয়ামী লীগের নমিনেশন নেবেন না নাকি আমি আওয়ামী লীগের রাজনীতি কোনোদিন করব? আমরা কেন কথা বলি? কথা বলি তৃণমূলের জন্য। এই যে মানুষগুলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা কি মানুষ না? তাদের সাথে প্রতিদিন কি হচ্ছে আমরা ভেরিফাই করতে পারছি না, কারণ রাষ্ট্রযন্ত্র তাদেরকে পিষে মারার চেষ্টা করছে এবং এই তৃণমূলের লোকজন কি কষ্টে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। একটু যদি উদাহরণ দেই, আজকে দেখছিলাম একটি ছবি, খুলনায় ছাত্রলীগ নেতা তার স্ত্রী এবং স্ত্রীকে সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, নিচে একটা সন্তান মৃত পড়ে আছে। ভেরিফাই করতে পারছে না, কারণ রাষ্ট্রের সংবাদ মাধ্যম সবকিছু ইউনুসের পকেটে। গত পরশুদিন দেখছিলাম একজন নারী ধর্ষণের শিকার, তার মুখে চোখে রক্ত এবং তার অপরাধ তার বাবা আওয়ামী লীগ। এগুলো আমরা ভেরিফাই করতে পারছি না, হিসাবে দেখাতে পারছি না। এই যে এটা তো ধ্রুব সত্য, প্রতিদিন বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বিপদে আছেন, মাইর খাচ্ছেন, জেলে যাচ্ছেন, তাদের পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় আছেন। এই মানুষগুলোর জন্য কথা বলবে কে? আজকে তো কথা বলার উচিত ছিল আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় পর্যায়ের লোকরা, তারা কিনা এখন লুকিয়ে আছে। এখানে একজন কমেন্ট করেছেন, আমি একটু বলি যে এই প্রকাশ্যে এই শব্দটা ব্যবহার কি বেশি দরকার ছিল তাদের? মানে হ্যাঁ, এটা একটা খুব সুন্দর কথা। প্রকাশ্যে আসছেন, তার মানে এই লোকরাই যে লিডারশিপের জায়গায় আছে বা যারা এগুলো প্রচার করছে, তারা এতদিন ধরে এটা তার মানে স্বীকার করেছে তাদের নেত্রী লুকিয়ে আছে। হ্যাঁ, এক প্রকার তিনি আড়ালে থেকে কথা বলছেন।
প্রকাশ্যে আসছেন, এই যে প্রকাশ্যে আসছেন, এই হাইপ তৈরি করে আসলে তৃণমূলের সাথে বেইমানি করা হচ্ছে, গাদ্দারি করা হচ্ছে। আমি একটু উল্লেখ করতে চাই, প্রিয় সাইফুল আমিন ভাই, আমরা দিল্লির সেই সংবাদ সম্মেলনে দেখলাম নিজম মজুমদার, দেখলাম নওফেল সাহেবকে, দেখলাম হাসান মাহমুদকে। হাসান মাহমুদকে দিয়ে কি করা হচ্ছে যে মানে ইউনাইটেড নেশনসের যে ওএসসিএইচআর একটি রিপোর্ট করেছে, সেই রিপোর্টটাকে তারা মিথ্যা প্রমাণ করতে এসেছে। কি যে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা কী ছিল, এবং হাসান মাহমুদের মতো চিহ্নিত একজন চোর বদমাইশ যার রিপোর্টগুলো ইউনাইটেড নেশনস থেকে পড়েছেন। দেখেন, রিজেন্ট হাসপাতালের শাহেদ করিম, যাকে অ্যারেস্ট করা হয়েছিল করোনা ভাইরাসের সময়, সে জাল সনদ দিচ্ছিল মানুষকে। এখন তাকে এনে যদি আপনি সংবাদ সম্মেলন করে WHO-কে বলো যে আমাদের দেশে কোনো জাল ওষুধ দেওয়া হয় না, তাহলে ওরা কি বলবে? প্রথমে বলবে আরে মেন চোরাটাকে তো সামনে রাখছস, ও তো পরীক্ষিত চোর। ঠিক হাসান মাহমুদ বৌদ্ধভিক্ষু শরণাঙ্কর থেরোকে এলাকা থেকে তাড়িয়েছে, তার বিহার দখল করেছে, আমার বাবা মাকে, পরিবারের 8 সদস্যকে আটকে রেখে গুম করেছে। জাতিসংঘ থেকে স্বীকৃত হাসান মাহমুদের ব্যাপারে আপনি এটা পড়েছেন, এটা নিয়ে আমরা আলাদা একটা এপিসোড করবো ভাই। তো তাকে সামনে রেখে যদি বলা হয় জাতিসংঘ ঠিক না, ওএসসিএইচআর ঠিক না, ওএসসিএইচআর কি বলবে, ইউরোপিয়ান ইউনিয়ন কি ভাববে? মানে একদম চিহ্নিত চোর যে কিনা অতীতে 2020 সাল থেকে মানবাধিকার লঙ্ঘন করে আসছে, তাকে সামনে রেখে এরা আসলে কি মেসেজ দিতে চায়? আওয়ামী লীগকে আরো ডোবাতে চায়? আমি বুঝি না যারা এটা করছে তারা কি অন্য কোনো মানে জামাতের ডি টিম মনে দেখে, তবে তাদের ভাব দেখলে মনে হয় বিশাল আওয়ামী লীগার, কিন্তু তারা আসলে কি আওয়ামী লীগের পক্ষে কাজ করছে নাকি বিপক্ষে কাজ করছে? আমার মনে হয় যে আমি যেটা বুঝি এরা অন্তর থেকে কাজ করতেছে, কিন্তু এরা অতিরিক্ত, এরা ধরি মাছ না ছুঁই পানি, এরা কর্মীদের ঘাড়ে চেপে নিজেরা ভাসতে চাচ্ছে। এরা আসলে মানে আমি বলি না যে আওয়ামী লীগের ক্ষতি করার জন্য এরা করতেছে, এরা করতেছে হইলো এরা ভেসে থাকতে চাচ্ছে। একটা হইলো পার্থক্যটা যে নেতাকর্মীদেরকে নেতা কি বলে রুট লেভেলের নেতাকর্মী মানে তৃণমূল নেতাকর্মীকে ব্যবহার করে এবং ওদের হাইপটা তৈরি করে তারা তাদের অবস্থানকে দৃঢ় করতে চায়। এটা আর কিছু না, কিন্তু ক্ষতি করতে চাচ্ছে এটা আমি বলতেছি না, কিন্তু যেটা হচ্ছে ওরা নিজেরাও নিজেদের উন্নতি করতে চাচ্ছে। তা না হইলে আপনি দেখেন, আপনি তো বললেন যে নেতাদের, কিন্তু কিছু মানুষ আছে যে এখানে কমেন্ট করেছে, আমি তার নামটা পড়লাম না। তিনি বলছেন যে আপনারা ভুল করছেন, যে এটা তো বলা হয়েছিল নেত্রী আসবেন। তো নেত্রী তো অনেক জায়গায় আসছে। নেত্রী তো বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছেন। এই কথাটা কিন্তু এই ভদ্রলোককে আপনি বুঝাইতে পারবেন না। এই যে আমি বলি ওনার নাম আমি বলব না, এইজন্য নাম না বলাটা ভালো। যে নাম বললে মনে করবে যে হ্যাঁ, এই যে আওয়ামী লীগ তাকে থেকে গুরুত্ব কি দেন। বলা হয়েছিল? শেখ হাসিনা আসবেন। আপনারা কনফিউজ করছেন। খেয়াল করে দেখেন। আপনি এনাকে কিভাবে বুঝাবেন বলেন তো? ইনি যে ব্যবহৃত হচ্ছেন উনি কিন্তু এটা বুঝছেন না। বা উনি ব্যবহার করছেন এটা কিন্তু অন্যরা বুঝতে পারছেন না। এই পার্থক্যটা এই জায়গায়। স্বাভাবিকভাবে তৃণমূল নেতাকর্মী সারাক্ষণ কিন্তু উপরের লেভেল নেতাদের ইয়ে থাকে, অনুকম্পায় থাকে, আকাঙ্ক্ষায় থাকে যে তারা তাদেরকে উপরের নেতারা যখন যা কিছু বলে ওরা বিশ্বাস করে ফেলে। এটা এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আপনি টপ লেভেল থেকে আপনি যে একটা অফিসে কর্তৃত্ব অবস্থান থাকেন, আপনি যখন কিছু বলবেন তখন কিন্তু আপনার হলো অন্ধের মতো বিশ্বাস করবে। পরবর্তীতে বুঝতে পারবে যে আপনি ভুল করছেন না খারাপ করছেন। এই কনফিউশন কিন্তু আছে। আমার জি। কথা হলো যেটা সত্য এটা বললে কিন্তু আওয়ামী লীগের কোনো ক্ষতি হয় না। যেটা সত্য ওটা বললে আওয়ামী লীগের উপর হয়। আজকে যে বক্তব্যটা দিয়েছে, যদি এটা আজকে হাইলাইটেড হইতো, that would have been the great thing. কিন্তু সেটা কি গ্রেট জি। থিং হয়েছে? সেটা না, তো গ্রেট থিং একদম হয় নাই। হয়েছে সবাই হতাশ, আমি দেখলাম সবাই যে, হতাশ মানে। কিন্তু আপনি জানেন উনি কি পরিমাণ কড়া কথা বলছেন? এই কথাগুলি যদি আজকে আ ওই ওই ধরনের একটা ইয়া থেকে যদি শুধুমাত্র এইসব প্যানেলিস্ট আলোচনা না করে, এইসব প্যানেলিস্ট ভন্ডামিগুলো না করে, নিজেদের ভন্ডামি উপহার না দিয়ে যদি শুধুমাত্র ওনার বক্তৃতাটা এনালাইসিস করত। আমি বললাম তো হুম। এই প্রেস কনফারেন্স would have been the one of the best press conferences ever for আওয়ামী লীগ। যদি ওনার বক্তব্যটা আগে শুনিয়ে যে নেত্রী আমাদের কাছে একটা মেসেজ পাঠিয়েছেন, প্রোগ্রামটা আমাদের এই, আমাদের নেত্রীর এই মেসেজটা আপনারা শোনেন এবং এই নেত্রীর মেসেজের উপর আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, আমরা উত্তর দেব। আমরা আমাদের নেত্রীর ফরে উত্তর দেব। দ্যাট উড বিন দ্য গ্রেট থিং। এই যে কমিউনিকেশনের জিনিসটা, যে মানুষকে রিয়েল জিনিসটা জানানো, সেটা না। ওনাদের চাপাবাজিটা মানুষকে জানাইছে কিন্তু। নেত্রীটা কিন্তু চাপা পড়ে গেছে। আপনি দেখেন কতগুলি মানে ওয়ার্ড ব্যবহার করেছে। তার জি। ওয়ার্ডগুলো এগুলা দামাচাপা ফেলে দিছে। যেমন ধরেন আ শেখ হাসিনা এটাকে ইলিগাল এবং ভায়োলেন্ট রেজিম বলছেন। হুম। ঠিক আছে? শেখ হাসিনাকে টেরর, ললেসনেস এবং ডেমোক্রেসি ইন এক্সাইল বলেছেন। গণতন্ত্র শেখ নির্বাসিত হাসিনা হয়েছে। কাকে? ইয়েকে বলেছে, ইনুচ্চাকে। ইউনুসকে মানে তার শাসনামলকে নিয়ে বলছে এবং ইউনুস সম্পর্কে সে বলছে এইটা হলো আ কি বলে? ইউনুস ইজ এ সার্ভিং পাপেট রেজিম। ঠিক আছে? তারপরে উনি বলছেন, উনি ইউসারপার বলছেন, মানি লন্ডারার বলছেন,
পাওয়ার হাংরি ট্রেইটর বলছেন, বিস্ফোরা বলছেন, এবং সর্বোচ্চ বলছেন মার্ডারাস ফ্যাসিস্ট। কতগুলি ওয়ার্ড বলেন তো? প্রত্যেকটা ওয়ার্ডের কি এই নেতাগুলি যারা সামনে বসেছিল তারা তো এই শব্দগুলি ব্যবহার করতে পারতো নাকি? নাকি তাদের চাওয়াবাজি করতে পারতো? কারণ কি জানেন? কারণ হলো এরা হলো তারা মনে করে তারা যেটা করে এটাই হলো কর্মীরা কি জানতে চায়? কর্মীরা ওদের ঘোড়ার রান্ডা একটা কথাও শুনে না। আমি আপনাকে আজকে বলি, কর্মীরা কিন্তু শেখ হাসিনার যেহেতু ইংরেজিতে শেখ হাসিনার জন্য একটা সমস্যা হয়েছে, এই কর্মীদের জন্য সমস্যা হতে পারে। তারা বুঝতে পারেনি। সেজন্য আমি শব্দগুলি বললাম যে মার্ডারাস ফ্যাসিস্ট বলেছে। এইটা কিন্তু ওরা বলে না যে শেখ হাসিনা কিন্তু একজন মানে খুনি ফ্যাসিস্ট হিসেবে বলছে। ফ্যাসিস্ট হিসেবে ইউনূসকে একদম সরাসরি ইউনূসকে করছে, মানি লন্ডার বলছে, চোরাকার মানি পাপেট রেজিম বলছে, পুতুল সরকার বলছে পৃথিবীর। তারপরে কি বলে পাওয়ার হাংরি ট্রেইটর বলছে, এবং বিশ্বাসঘাতক, দেশের জন্য বিশ্বাসঘাতক, এবং বিস্ফোরা বলছে। আমাদের এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই শব্দগুলি শুনে আজকে থেকে তাদের কথাবার্তা হইতে পারো যে তারা আর ইউনূসকে অন্য কোনো ভাষায় প্রয়োগ করতো না। তাদের নেত্রী যে ভাষায় ইউনূসকে চিহ্নিত করছে সেই ভাষায় তারা কথা বলতো না? জি। কিন্তু ওদের তো উচিত ছিল এইটা করা। যে আমাদের নেত্রী এই যে বক্তব্যটা দিচ্ছেন, এই বক্তব্যটার বাংলা হইলো এই, এবং এই ইয়েগুলো আমাদের নেত্রী করছেন। এইটা হলো আমরা ফরেন প্রেস ক্লাবের প্রতি প্রেস ক্লাবের সামনে আমরা উপস্থাপন করছি যাতে সারা দুনিয়া এটা দেখতে পায়। জি। সাইফুল আলম ভাই, মানে আমি যেটা বুঝলাম এই পর্যন্ত এই গত ১৭ মাসে আওয়ামী লীগের সো কল্ড নেতাকর্মীদের আচরণ দেখে যে আওয়ামী লীগ আসলে একটা হাতি, এটা মরলেও লাখ টাকা, তারা এখন মরা হাতিকে বেচতেছে। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধ করছে আওয়ামী লীগ, এখন যদি এই সময় এসে বলা হয় যে না এগুলো রাজনৈতিক কৌশল, এইভাবে করতে হয়, এইভাবে হাইপ তৈরি করতে হয়, ফেক নিউজ ছড়াইতে হয়। মুক্তিযুদ্ধ কি ফেক নিউজ দিয়ে হয়েছিল? বঙ্গবন্ধু কথার মধ্যে কি ধানাই বানাই করছিলেন? মানে একটা দেশ স্বাধীন করে ফেলছে একটা দল, তারা এখন এসে এগুলো করতেছে। বঙ্গবন্ধুর মানে আগা মাথা কোথাও রেটরিক নাই, যা সে মনে করছে সে সেটা বলেছে। মানুষ তো এটাই পছন্দ করে, আমাদের দেশের আপামর জনসাধারণ স্ট্রেট ফরওয়ার্ড কথা পছন্দ করে। ধানাই ফানাই করলে মানুষ বোঝে, মানুষ এগুলোকে একদমই পাত্তা দেয় না। যে ইউনিট চারে দেখেন, মানুষ কিন্তু ভাবছে আচ্ছা যেহেতু নোবেল পাইছে নিশ্চয়ই লোকটা ভালো কিছু একটা অর্জন করছে, কিন্তু যখন তাকে দেখলো সারাজন এখন কিন্তু ইউনুসের ব্যাপারে মানে যারা লোকটারে কেউ থামান টামান বলতো তারা কান ধরে তবা করতেছে ফেসবুকে, আমি দেখি প্রায় প্রতিনিয়ত। আমাদের এখানে আসলে ঢং চলে না, সবাই শেয়ানা, বাংলাদেশের মানুষ সবাই শেয়ানা, গ্রামের মানুষ আরও শেয়ানা। তো তাদের কাছে যদি আপনি চালাকি করেন সে একবার দেখবে দুইবার দেখবে না। তো সাইফুল আলম ভাই, আরেকটা জিনিস যে যখন আমরা এই সমালোচনাগুলো করি, তাদের ভুল ত্রুটি বলার চেষ্টা করি, আমরা যে মহাজ্ঞানী তা তো না, কিন্তু চোখে যখন ভুল ত্রুটি পড়ে তাদের সংশোধনের জন্য বলি, তখন এসে আমাদেরকে আমি আসাদ মাঝখানে আমি কোনো ভুল ত্রুটি বলতেছি না। আমি বলতেছি যে তারা যেটা বলে তারা সেটা সঠিক মনে করলে করতে থাকুক, কিন্তু আমরা যেটা সঠিক মনে করি সেটা আমরা বলবো, তাদের ভুলের ব্যাপার নেই। আমি বলছি বিকল্পটা এটা হতে পারতো যে তারা তাদের চাওয়াবাজি বন্ধ করে শেখ হাসিনা যিনি যে কথাগুলো বলেছেন এইগুলোকে হাইলাইট করে যদি ওনারা মিনিমাম যদি কর্মীদের কাছে পৌঁছায় দিতে পারতেন, আজকে কর্মীরা অনেকগুলা শব্দ পাইতো অ্যাটলিস্ট। শুধু আমি বললাম না অন্যান্য বক্তব্য অন্য কিছু, শেখ হাসিনা ক্যাপিএল ওটা সব, কিন্তু এখানে সবচেয়ে বড় অর্ডারটা কি দিয়েছেন জানেন? সেটা কি তার কাছে পৌঁছায় নাই। সেটা হলো শেখ হাসিনা বলেছেন পুরো নির্বাচন বয়কট করতে, বর্জন করতে। এখন আর গণভোটের কথা বলেন নাই, উনি বলছেন পুরো নির্বাচন বয়কট করতে। আমার মনে হয় শেখ হাসিনা বেঁচে না থাকলে ওরা নির্বাচনে চলে যেত। এই যে নেতাকর্মীরা এখন দিল্লিতে সংবাদ সম্মেলন করছে, ওরা যে ওখানে মানে কোনো একটা জাতীয় পার্টি বা অন্য কোথায় আপনি ধারণা, তো যাই আমরা বলছি না কেন এই কথাগুলোর এগেনস্টে তারা এসে কি বলে জানেন? তারা বলে যে আপনি দেখেন না বিএনপি কি করেছে, আপনি দেখেন না জামাত কি করছে। আরে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল যে এই দেশের সৃষ্টি করেছে আওয়ামী লীগ, তার সাথে আমি এখন জামাতকে কম্পেয়ার করতে হবে? তার সাথে আমার বিএনপির কম্পেয়ার করে বুঝতে হবে যে আপনি কোনটা ঠিক না কোনটা ঠিক? আমার কি হিউম্যান মানে এখানে কিছু কিছু কি নাই মাথায় যেটা ঠিক বা ঠিক বুঝতে পারি না? আমরা একটু শেখ হাসিনার বক্তব্য শুনি সাইফুল আলম ভাই, মানে গত মানে কিছুদিন আগেরই আর কি বক্তব্যটা। কর্মীর গায়ে যারা হাত দিয়েছে তাদের কখনো ছাড়বো না। আজকে নদীতে লাশ, পুকুরে লাশ, খেতে লাশ পড়ে থাকে। আওয়ামী লীগের না হলে 10,000-এর উপর নেতাকর্মী, আজকে তারা কোথায়? প্রায় 1.5 লক্ষের মতো তো কারাগারে বন্দী। প্রায় 5-6 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, তার মধ্যে 10,000-এর কোনো খবরই নাই। কত মানুষ মেরে তারা লাশ গুম করে ফেলেছে, কত মানুষকে নদীতে ভাসিয়ে দিয়েছে, আগুনে পুড়িয়ে মেরেছে। একটা আওয়ামী লীগ নেতাদের বাড়ি যখন আগুন দিয়ে পুড়িয়েছে, প্রত্যেকটা জায়গায় লাশ ছিল। 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন দিয়েছে, সেই 32 নম্বর রাস্তার উপরে 3টি লাশ পড়ে আছে। কাদের লাশ এগুলি? তো তাদের ঠিকানাও বের করা হয়নি। আওয়ামী লীগের প্রায় 10,000 উপর নেতা কর্মীকে এই ইউনূস খুন করেছে, গুম করেছে, তাদের নিখোঁজ করে দিয়েছে। একদিনের জবাব দিতে হবে তাকে।
হ্যাঁ, আমার বিরুদ্ধে যত মামলা দিক যাই দিক আমি ওগুলি পরোয়া করি না। জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসাই আমার একমাত্র শক্তি। কাজে ওইখান থেকে আমি আমি কখনো জানতাম না যে আমাকে দেশে আসতে হবে। আমি তো ভেবেছিলাম টুঙ্গিপাড়া যাচ্ছি। এটা জানি না, এটাও আল্লাহর বোধহয় ইচ্ছা। যেমন গ্রেনেড হামলে বাঁচালো, ওই কোটালীপাড়া 70 কেজি ওজনের বোমা থেকে বাঁচালো, এরকম বারবারই তো বাঁচিয়েছে, এবারও তাই। কিন্তু আছি যখন বেঁচে, ইনশাল্লাহ এই বাংলাদেশ আমরা আবার ফিরে পাবো, এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করব। আমাদের নেতা কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আমার নেতা কর্মীর গায়ে যারা হাত দিয়েছে তাদের কখনো ছাড়বো না, তাদের কোনোদিন ছাড়া হবে না। প্রত্যেকটা পাই পাই হিসাব নেওয়া হবে। এবং ওই ইউনূসের ইনশাআল্লাহ ওই ইউনূসের শাস্তি বাংলাদেশে আমরা করব। এবং সাথে সাথে যারা আজকে লম্বা লম্বা কথা দেখাচ্ছে আর অনেক কিছু দেখছে, স্বপ্ন দেখছে, ও স্বপ্ন একদিন অন্ধকারে মিশে যাবে, সে বিশ্বাস আমার আছে। আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, জনগণের উপর আমরা আস্থা রাখি। এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। আর আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী আমি জানি যে অনেকে আপনজন হারিয়েছ, অনেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে আছে। আমার চেষ্টা আছে যতটুকু পারি এই কষ্ট লাঘব করতে। আর ইনশাল্লাহ একদিন দিন আসবে সবাই সবকিছু আবার ফিরে পাবে। আমাদের তখন কিছুই নাই, বঙ্গবন্ধু ভবন শেষ, আমাদের স্মৃতিটুকু যেটুকু নিয়ে বেঁচেছিলাম 2 বোন সেটাও শেষ। সুধা সদন বা সেটাও লুটপাট, সেটাও ভেঙে জ্বালিয়ে দিয়েছে, চলে গেছে। এমনকি লকারে আমার দাদি নানি আমার কামালের বিয়ের, পুতুলের বিয়ের সমস্ত যে গহনা টহনা ছিল, ইউনূস সাহেব সে লকার ভেঙে তাও চুরি করে নিয়ে গেছে। গণভবনে আমাদের যা গহনা গাঠি, তার জিনিসপত্র যা ছিল, ইউনূস সাহেব সব লুট করিয়েছে। সুদর্শনের যা ছিল তাও লুট করে নিয়ে গেছে। তো সব হারিয়ে দিয়েছি। কারণ আমার নেতা কর্মীরা যখন সব কিছু হারিয়েছে, তো এগুলি নিয়ে আমাদের কোনো আফসোস নাই, কোনো আফসোস নেই। 71 একবার গেছে, 75 গেছে, আবার এবার তো ইউনূস একেবারে ধুয়ে মুছে নিয়ে গেল সব। মানে ঘরের ইটও খুলে নিয়ে যাচ্ছে তার বাহিনী দিয়ে। যেখানে আমার নেতাকর্মীরা সব হারিয়েছে, সেখানে আমাদের এই হারাবার কোনো দুঃখ নেই। আর আমরা কোনো কিছু করিনি তো নিজেদের। যা করেছি জনগণের জন্য করেছি, সাধারণ মানুষের জন্য করেছি। সেখানে তো দলমত দেখি নাই। তো এই জন্য আত্মবিশ্বাস আছে। কাজে আমি সবাইকে বলবো, বিশ্বাস নিয়ে থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে। আমাদের একমাত্র শক্তি জনগণ। এই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সেইভাবে চলবে। ওরা নিষিদ্ধ বললেই কি আমরা নিষিদ্ধ হব নাকি? তারা কে? অবৈধ ক্ষমতা দখলকারী। তাদেরকে অধিকার আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। আর নিষিদ্ধ বললেই তো নিষিদ্ধ হয় না। কাজে এবার ইলেকশন করতে পারছি না, ইনশাল্লাহ আবার ভবিষ্যতে করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা। এখানে বলেছেন এবার ইলেকশন করতে পারছেন না, করবেন না, আওয়ামী লীগের প্রতি দিক নির্দেশনা। এবং একটা জিনিস আমি একটু সাইফুল আলম ভাই আরেকটা ভিডিও দেখাবো, মানে এখানে কিন্তু তিনি বারবার আমি এইটা নিয়ে যদি জি প্লিজ জি প্রথমত হলো যে এই যে বক্তব্যটা আপনি দেখলেন, দিস ইজ মেসেজ টু এভরিওয়ান, ঠিক আছে? আচ্ছা বলেন তো, এই ভাষায় কোন নেতা কথা বলছে? কেউ বলে নাই। মানে এইটার আশেপাশের ভাষায় তো শেখ হাসিনা তো আজকে এখন পর্যন্ত না হলেও 100 থেকে 100 বা 150 অডিও বার্তা বেরিয়েছে। সেখানে উনি আস্তে আস্তে শুরু করে আজকে এই টোনে এসছেন। আচ্ছা আজকে প্রেস কনফারেন্সে কোন নেতা এই ভাষায় কথা বলছে? সত্য। এটা তো নেতারা বা তার অধীনস্থ নেতারা তো তার সাথে কড়া ভাষায় কথা বলার কথা। একটা নেতারা পাইছেন এখন পর্যন্ত এরকম কড়া ভাষায় কথা বলতে? একটা অডিও মেসেজ, একটা ভিডিও মেসেজ। যারা প্রেস কনফারেন্স করতেছেন, যারা সামনে এসা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, তারা কোন ভাষা? শেখ হাসিনা ইন্টারভিউটা দেখেন তো। শেখ হাসিনা যতগুলো ইন্টারভিউ আছে, যতটা সুন্দর ভাষায়, গোছালো ভাষায়, কঠিন ভাষায় উনি প্রত্যেকটা পয়েন্ট কভার করতেছেন, ওনার কোন নেতা এখন পর্যন্ত এটা করছে? দু একজন আছে, আমি একদম বাদ দেবো না। আরাফাত আছে, কি জানে মহিবুল হাসান চৌধুরী আছেন, এরা কিন্তু যৌক্তিক কথাগুলো বলতেছে। ভাই একটা প্রশ্ন কিন্তু আপনি মাথায় বলেন, আছে, এটা করে কিন্তু ফেলি। বলেন তো এর বাইরে নওফেল এবং এই আরাফাতের বাইরে কি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নাই? কোথায় গেল এইসব নেতা? শুধু শেখ হাসিনা কথা বললে এবং ওনাদের সবচেয়ে সঞ্জীবনী সুরাকে ওনাদেরকে শেখ হাসিনা সার্ভ করতে হবে? ভাই একটা প্রশ্ন আছে, সীমাহীন এটা করে সীমাহীন না সীমাহীন। আমি জাস্ট বলি যে এই যে ল্যাঙ্গুয়েজ আমি যেটা বললাম, আজকে যদি শেখ হাসিনা যে ভাষায় কথা বলছেন, সেই ভাষাটা শুধু কমিউনিকেট করতো কর্মীদের উপরে, কর্মীদের ভেতরে, বুঝছেন? এটা লাইক একদম এনার্জি থ্রো করা হইতো। তা না করে ঘ্যানর ওনারা করছেন। এবং ওনারা করে ওনারা দাবি করতেছেন এটা হচ্ছে ওইটা ঠিক না, ওইটা ঠিক না। আর ভাই, এভরিওয়ান নোজ ইন দিস ওয়ার্ল্ড যে ইউএনএচসিআর বা ওসিএচআর এর যেই মানব অধিকার, ইট ইজ এ রং ওয়ান। এটা তো গ্রামাটিক্যালি রং ওয়ান, ম্যাথমেটিক্যালি রং ওয়ান।
এইটা নিয়ে শেখ হাসিনা বহু আগে থেকে আপনি বলছেন, আপনি ওইটা রং বলেন, কিন্তু আপনি বর্তমান অবস্থার কথা তুলেন। পৃথিবী কিন্তু পার হয়ে আসছে, সে ওরা রিপোর্ট দিছে 1 বছর 1.5 বছর হয়ে যাচ্ছে, আর এখন আপনি ওইটা নিয়ে পড়েছেন, বাকি মাঝখানে 15 মাস যে চলে গেল সেটা সম্পর্কে মানুষকে বলেন। এই যে আপনি যেটা উদাহরণ দিলেন যে একজনকে সিলিং এর মধ্যে ঝুলাই রেখেছে, একজনই আছে, এই কথাগুলি কয়জন বলতেছে? শেখ হাসিনা ছাড়া বলেন তো একজন, ওয়ান, নাই। নো ওয়ান। অথচ কিন্তু দেখেন এই মিডল এবং ওই মাথার উপরের নেতাগুলি কিন্তু তার ঘাড়ে চেপে উনাকে দিয়ে বলাবে, ওনারা কিছু বলবে না, ওরা পরবর্তীতে এসেছে না আওয়ামী লীগ বা বিএনপি এবং জামাতের সাথে খাতির করে চলতে পারে, তাদের যেন কোনো দোষ নাই, বলবে আমরা তো বলি না, এটা নেত্রী বলছে। আরে ভাই, নেত্রীর চাইতে তো তার এই তৃণমূলের কর্মীরা বেশি ইয়া ভাষায় কথা বলবে, নেত্রীর থেকে তারা নেবে, এবং তার পরবর্তী নেতারা কথা বলবে নেত্রীর কাছ থেকে গাইডেন্স নেওয়া। কোথায় কোন নেতা এখন পর্যন্ত 17 মাস 18 মাস গেল কোন নেতা কথা বলছে? প্রেস কনফারেন্স গুলো কি এই ভাষায় কথা বলা হয়েছে? নেত্রী যত ক্যাটাগরিক্যালি কথা বলছেন, অথচ জি। এরাই কুতর্ক করবে। একটা তো প্রশ্ন এই নেতৃত্বের জায়গা থেকে, নওফেল ছাড়া আর বাকি যাদেরই দেখি, যেমন মোমেন সাহেব বলেন, আরাফাত সাহেব, তারা দাড়ি-টাড়ি রাইখা চেহারা বদলাই ফেলছে। আর যদি চেহারা বদলাইলো তাহলে ভিডিওতে আসলো কেন? আর ভিডিওতে যদি আসলো তাদের আগের রূপে আসে না কেন? এটা কি মানুষের কর্মীদের মধ্যে একটা তৈরি করে না যে আমাদের নেতারা পালাই আছে, তা আমাদের নেতারা রং বদলাই ফেলছে? মানে না 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 আসাদ, এটা একটা ঐতিহাসিক দিক আছে। যখনই বিপ্লবীরা আন্ডারগ্রাউন্ডে চলে যায় তখন তারা কিন্তু দাড়িটাই রাখতো, বুঝছেন? আচ্ছা তারা সে ফেল করত, তারা সেটা ফলো করতেছে ওই বিপ্লবীদের, তারা আবার কট্টর বিপ্লবী আর কি। ভাই, ওই বিপ্লবের সময় তো ভিডিও ছিল না ভাই, ওই বিপ্লবের সময় তো আর ক্যামেরায় আইসা কথা বলে না, এই বেসিক জিনিসটা বোঝে না। বঙ্গবন্ধু আর আগাগোড়া এক ছিলেন, মানে তার চেহারা প্যাটার্ন হাইডিং এ আমরাও ছিলাম, প্যাটার্ন বদলাবো কেন? মানে প্যাটার্ন যে হাইডিং এ নিজেকে সেভ করতে পারে সে প্যাটার্ন না বদলায় সেভ করতে পারে, আর যদি প্যাটার্ন বদলায়ও সেটা নিয়ে আবার সামনে আসতেছে কেন? মানে তাদের দেখলে আমি চিনতেছি না, আরাফাতকে দেখে এই লোকটা কে, চাচা কে, পরে দেখলাম যে আরে আরাফাত সাহেব। বাট এরকমের মধ্যে হি ইজ ডুইং ওয়েল, সে পারপাস সার্ভ করতে পারছে কিছু হইলো। হ্যাঁ, ওকে, হ্যাঁ। এখন আমার একটা প্রশ্ন, এই শেখ হাসিনার একটু আগে যে বক্তব্যটা দেখলাম সেখানে আমরা দেখলাম যে শেখ হাসিনা ইউনূস সাহেব বলছেন। আমি নিজে ইউনূসের অনেক ছোট, কিন্তু আমি সম্মান আসে না, কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সম্মান দিয়ে সাহেব বলেছেন। হ্যাঁ, চোর, বাটপার, খুনি এগুলো যেগুলো করেছে সেগুলো বলছেন, কিন্তু সম্মান। ইউনূস করছে কি একই জিনিস। আমি এই ভিডিওটা দেখাবো না, দেখিয়েই ফেলি। শেখ হাসিনার ব্যবহৃত টেলিফোন নিয়ে দেখেন তারা কি মক্কারি করছে। যদিও এখানে ভয়েসে অনেকে অনেক কিছু ঢুকিয়ে মিম করছে, ভয়েসটা ইগনোর করা যায়, কিন্তু তাদের আচরণ, বডি ল্যাঙ্গুয়েজটা যদি খেয়াল করেন, যে তারা শেখ হাসিনার টেলিফোন নিয়ে যে আচরণটা করছেন, এবং এইটার সাথে আপনি শেখ হাসিনার বক্তব্যের একটু যদি কম্পেয়ার করতেন। বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি কি শুট করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে চোর একটা। ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম ওই জামাতে ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে যারা নামে কর্মীরা যা পারে আর বিএনপি জামাত শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত, প্রত্যেকটা ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত, আর বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত। আমি জিজ্ঞেস করি এনসিপি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো, ও গণভবনে যে আমার সাথে খুব ছবি আছে, এক বঙ্গবন্ধু যে একেবারে কেঁদে যার তারপরে ওই ইউনুসের টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব। তো সাইফুল আমিন ভাই, এখানে আমরা যেটা দেখলাম, আমার বাপের আমার বাপ স্বাধীন ছেলেমেয়েরা কি পরিমাণ ইনোভেটিভ, যদি এর কানা করি মানে 1% ইনোভেটিভ এই নেতাগুলি হইতো, তাহলে এইটা নিয়ে কথা বলছে কোন নেতা এখন পর্যন্ত? এই যে তার বাড়িতে গিয়ে মকারি করছে, কথা বলছে? না না, কোথায় এখনো আছে 1400? এইটা আমি ওইটার নেতাকর্মী গুণ। হইলে ভাই, আমি কিন্তু আমি অনেক অনেক মানে এই শক্তের ভক্ত নরমের জম টাইপের না। আমি কেউ ছেঁচড়ামি আমার সাথে করলে 3 গুণ বাড়াই করে। আমি ইউনুসরে দিয়ে এমন কিছু করতাম যে ওর জীবনে টেলিফোন তো দূরের কথা, আমি যদি আওয়ামী লীগের নেতা হইতাম বা কর্মী হইতাম, আমার নেত্রীর টেলিফোন নিয়ে ফাইজলামি করবে, ওর ওই জামা, ওই যে একটা কোট পরে না, মানে এমন কিছু করতাম যে ও আর জীবনে ওগুলো বদলাই ফেলতো, এত পচাইতাম। তো এখন কি আর করা, মানে আর সত্যি তৃণমূলের নেতাকর্মীদের জন্যই আমাদের খারাপ লাগে যে তারা মাইর খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, আবার তারা ইনোভেটিভ কিছু করছে, কিন্তু এই যে নেতারা পালাইয়া গেল, এই যে চুরি চোরটা, আমি যত না, তাদের আমার বিরুদ্ধে খারাপ অভিযোগ। লাগে আরো একজন কি বল, সরি আপনার আসাদ,
আমার খারাপ লাগা আরেকটা হলো যে এত নেতাকর্মী বিনা বিচারে আটক হয়ে আছে। কোনো হুম। নেতা এই যারা ধরেন এই যে ইয়েতে আছে এখনো উন্মুক্ত আছে তারা কি ওই নেতাদের জন্য কোথাও কোনো কিছু করছে? বলে না, পলকের ব্যাপারে বলে না, ব্যারিস্টার আপনি সুমনের ব্যাপারে বলে না। আমি একটা মানে অডিও ভিডিও দেখেছি আপনাকে বলি যে এটা আমার ভুল হতে পারে। এটা গোলাম মাওলা রনি নামে একজন ভদ্রলোক, তিনি একসময় এমপি ছিলেন। তিনি এই ভিডিওটা করেছেন। সেটা হলো পলকের স্ত্রী ইংল্যান্ডে খুব মানবেতর জীবনযাপন করতেছে। হুম। আপনি দেখেন এটা তো কোনো আওয়ামী লীগ নেতা দেখতে যায় নাই। এটা কিন্তু গোলাম মাওলা রনি প্রকাশ করছে। যে সত্যি হয়ে থাকে। যে আওয়ামী লীগ নেতারা তার কাছে যাওয়ার কথা। যে পলক জেলে, পলকের স্ত্রীর এই অবস্থা। লেট আস সেভ হার এট লিস্ট। করছে? করে নাই। এই একই অবস্থা যেরকম পলকের স্ত্রী ইংল্যান্ডে আছে, ইংল্যান্ডের সরকার ওরা সেভ করতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে আছে, তাদেরকে অন্য কেউ সেভ করতে পারতেছে না, করতেছে না। হুম। কিন্তু জাস্ট চিন্তা করেন যারা উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছে ইংল্যান্ডে, ফ্রান্সে, বেলজিয়ামে ওরা কি গেছে? আমি এটা অডিওর ভিত্তিতে বলতেছি। যদি সঠিক হয়ে থাকে। জাস্ট সিম্পল হুম। এইটাই হলো আওয়ামী লীগের ক্যারেক্টারটা। যারা পরগাছা, এই পরগাছাগুলোকে যতক্ষণ আওয়ামী লীগ দৌড়াতে না পারবে, তাড়াতে না পারবে, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হবে না। শেখ হাসিনা জামাত শিবির। শেখ হাসিনা জি। যেটা পেয়েছিলেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা আমলে এই বঙ্গবন্ধুর আওয়ামী লীগটা, হ্যাঁ, এই পরগাছারা দখল করে নিয়েছে। এটা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের দিকে নজর দিতে গিয়ে উনি ওনার সংগঠনকে অন্যদের হাতে তুলে দিয়েছেন যারা যোগ্য ছিল না, যারা তোষামোদী জামাত করত। জামাত শিবির শিশির মনির, তারপরে এস এম শাহরিয়ার কবির, এই ধরনের ফুয়াদ, এদের মতো অসভ্য বর্বর এদেরকে পয়সা খরচা করে পড়াইছে, তারা তৈরি করছে। ভালো মানুষ জামাতের টাকায় পড়বে না বলে এই ধরনের জিনিসপত্রতে তারা ব্যয় করছে। আওয়ামী লীগের কত মেধাবী ছেলে পেলে দেখি এখানে ওখানে পড়ে আছে। তাদের একটা, আমি এমন এমন ছেলেদের চিনি যাদের একটা কম্পিউটার কিনে দিলে তারা অনলাইনে মানে ফাটাই ফেলবে। পিনাকিদের কাউন্টার দেওয়ার মতো লোক নাই। আওয়ামী লীগগুলো তৈরি করে না, এখনো সেই চোরটা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সামনে রেখে সংবাদ সম্মেলন করে। এদের মান সম্মান মানে ন্যূনতম লজ্জা হবে না? মানে এই যদি লজ্জা না হয় তাহলে এদের কাউন্টার দেবে কেমনে? সাইফুল আলম ভাই, অনেক দুঃখে কথাগুলো বলতে হয় যে চোখের সামনে দেখা যে এই জিনিসগুলো এইভাবে ঘটানো যেত, তারা উদাসীন। তারা আমি আছে একটু হলো ওই যে জি। প্যানেলিস্ট হয়ে ওখানে বক্তব্য রাখার জন্য। তারা ব্যস্ত আছে হলো ওই কি ওসিএইচআর এর ভুল ধরার জন্য, 15 মাস আগের ভুল ধরার জন্য। এই ভুল তো ধরেই ফেলা আছে। এটা বারবার কেউ করলে এটা কোনো, বরং ইউনূস এটাই চাচ্ছে, এটা বারবার বলেন বলে এটাকে ভোঁতা বানায় দেন। মানুষ ভুলে যাক। জি। তারা ওইটাই করতেছে। আমি একটা কমেন্ট পড়ি, তারপরে আপনার কাছে আরেকটা প্রসঙ্গে যাব ভাইয়া। ওই ভোট গণনা এটা নিয়ে একটা উদাহরণ, একটা ভিডিও আমি দেখাবো। আর এই কমেন্টটা করেছেন আসাদ ভাই। আপনার কাছে প্লিজ অনুরোধ, আপনার সাথে নিজম মজুমদারের কথা হয়, আপনি প্লিজ তাকে বলবেন আওয়ামী লীগের এই হাসান মাহমুদ এর আগে তো কোনো বক্তব্য, এর জন্য আর কোনো বক্তব্য না নেন। আমি একটু আপনার এই কমেন্টের প্রেক্ষিতে দায়িত্ব নিয়ে বলে, নিজম মজুমদার আসলে আওয়ামী লীগ করেন কিনা আমার সন্দেহ আছে। কারণ জুলাইয়ের 18 তারিখ, 19 তারিখ তিনি লাইভেটে স্বীকারও করেছেন আমার শোতে। আমি তাকে বলেছিলাম যে এই ছেলেপেলেগুলো আপনাদেরকে সাইবার অ্যাটাক করবে, আপনাদের আওয়ামী লীগের নেতাকর্মীর কোনো আইডি থাকবে না, এবং এই কাজটা করছে বাংলাদেশের সাইবার ইউনিটি, যেটা ডিটেকটিভ ব্রাঞ্চে আছে, ডিবিতে। সেখানে তৎকালীন পুলিশ সুপার রাজীব ফারহান এবং তার অনুসারী যারা তার সাথে কাজ করে বেসরকারিভাবে, বাংলাদেশের যত ছ্যাঁচড়া স্পামার আছে তাদেরকে সে নিয়ে 5 স্টার হোটেলের জন্মদিন উদযাপন করে। তথ্য প্রমাণের ভিত্তিতে আমি নিজম মজুমদারকে জানিয়েছিলাম যে এটা সাইবার অ্যাটাক থেকে ফেসবুকে ফুঁসিয়ে তোলা হবে, এবং এই পুরো ঘটনায় অর্থায়ন করছে কারা কারা, এবং ইয়ারকে শিমুনাসের থেকে শুরু করে অনেকের নাম বলে দিয়েছিলাম স্পেসিফিক। এলজিবিটি কিউ কমিউনিটিকে কাজে লাগানো হচ্ছে, তাদের ফান্ড দেওয়া হচ্ছে। আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছিল টাকা নেবো কিনা। আমি তাদের বলেছিলাম আমি এলজিবিটি কিউ কমিউনিটির আমি সমকামী নই, কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলি, পয়সার বিনিময়ে কিছু করবো না। তাদের কোথায় কোথায় কলকাতার ট্রেনিং দেওয়া হচ্ছে, এগুলো আমি নিজম মজুমদারকে বলেছিলাম। তিনি এই বিষয়ে এক কান দিয়ে শুনেছেন, আর এক কান দিয়ে হয়তো বের করে ফেলেছেন। এ যাবৎ আমি যত পরামর্শ তাকে দিয়েছি তিনি এক কান দিয়ে শোনেন, আর তার যেখানে ইন্টারেস্ট নাই সেখানে তিনি এন্টারটেইন করেন না। হাসান মাহমুদের এই যে ওএসসিএইচআর কেলেঙ্কারি, একদম কনক্রিট 5টা এভিডেন্স দিয়েছিলাম যে তিনি কিন্তু ওএসসিএইচআর বিতর্কিত, তিনি লবিস্ট নিয়োগ করেছিলেন জেনেভায়, লবিস্ট নিয়োগ করে পারেননি। আমাকে প্রস্তাব দিয়েছিলেন কলকাতা বাংলাদেশ হাইকমিশনের একজন তৎকালীন অফিসার, তার নামটা রিয়াজ,
শিক্ষা ও ক্রীড়ার দায়িত্বে ছিল, যে মার্টিনেসকে বাংলাদেশে নিয়ে গেছিল, সে এসে আমাকে সাউথ সিটিতে প্রস্তাব দিয়েছে সরাসরি। আমি হাসান মাহমুদের সাথে হোটেলে বসে, তার হোটেলে বসে উইথ সিকিউরিটি আমি এটা নেগোশিয়েট করবো কিনা, অর্থাৎ টাকা পয়সার বা কোনো লেনাদেনা আমি না করে দিয়েছিলাম। এটা আমি নিজম মজুমদারকে বলেছিলাম। সেই নিজম মজুমদার তো হাসান মাহমুদকে সামনে নিয়ে কোলের মধ্যে নিয়ে বসিয়েছেন। এখন তাকে আপনি আওয়ামী লীগের ভাবতে পারেন, আওয়ামী লীগের কল্যাণে তিনি আসলে মন থেকে কাজ করেন বলে আমার মনে হয় না। এটা তার সাথে আমার এখনও সম্পর্ক আছে, সম্পর্ক খারাপ না, কিন্তু যার ব্যাপারে বলতে বলেছেন তার ব্যাপারে কি বলবো, যে না শুনতে চায় তারে আপনি শোনাবেন কেমনে? এটা তাদের দায়িত্ব, আওয়ামী লীগের দায়িত্ব। আর কথায় কথায় তিনি বলেন নেত্রীর পারমিশন নিয়ে তিনি সব করেন। নবী মোহাম্মদ যেরকম ওহির দোহাই দিয়ে অনেক কিছুই করতেন, ওইরকম তিনি অনেক কিছু জায়েজ করেন, যেটাও শুনতে ভালো লাগে না। মানে তিনি বোঝান শেখ হাসিনার সাথে অলওয়েজ তিনি কথা বলেন, অলওয়েজ তাঁর অনুমতি নিয়েই ঠিক বেঠিক নির্ধারণ করেন। এইটাও এক ধরনের বিক্রি করা। আমি জানি না এটাকে কোর্ট মনে করছেন কিনা তিনি। অন্যায় করেছেন, অবিচার করছেন, আওয়ামী লীগের তৃণমূলদের সাথে অন্যায় করছেন। আমার যেটা বন্ধু হইলো, আমাকে এই সত্য কথাগুলো বলতে হবে। সাইফুল আলম ভাই, আমরা যদি একটু এই ভিডিওটা দেখি, ভোট আসলে কি হচ্ছে, প্রবাসে যে ব্যালট এরা আয়োজন করেছে, প্রবাসে ভোট দিতে পারবে, সেখানে আসলে কি হচ্ছে আমরা একটু এখান থেকে দেখব। এই নিউক্লিয়াস 71 এটাও আওয়ামী লীগের তৃণমূলদের এবং অসাধারণ কাজ তারা করছে। আর যেই প্রবাসী ব্যক্তিটি এই এই জামাতিদের চেষ্টাকে ভেঙে দিয়েছেন শক্তভাবে, তাদেরকে আমি ধন্যবাদ দিই। এখানে কিছু স্ল্যাং ব্যবহার হয়েছে, কিন্তু এখন বাংলাদেশে এই শব্দগুলো কমন হয়ে গেছে। আমরা কি করবো সাইফুল আলম ভাই, দেখাতেই হয়। একটু দেখি তাহলে কেমন। এটা তো ভালো কাম না, হ্যাঁ? আপনাদের জমাত নাকি ইসলামের না জমাত, হ্যাঁ? ইসলাম সুদাই সুদাই এখানে কি মানে মানুষের গিয়া করে না? এ মানে বুট দিব, এখানে মানে দেখেন, এখানে এ মানে হার ভিতর হার মধ্যে দিয়ে দিছে এর বুট, আর এদিকে দেখে তো এ দেখেন, এ মানে এদিকে মানে বুট মারি দিছে দুনো জায়গায়। হ্যাঁ ভাইজান, ওই আপনার থেকে একজনে ওই ব্যালট পেপার আনছিল আপনার দিয়ে, ওই আপনি এখানে এই শিলকেনা মেরে দিছেন, আপনি এখানে শিলকেনা মেরে দিছেন, শিল মেরে দিছেন সাথীতে, হ্যাঁ? কে কইছে? এই তো কিছু বলো না। আর আপনি এখানে ওই হ্যাঁ এবং না, আপনি এখানে আপনি হ্যাঁ বুট দিয়েছে, আপনারা কি কেউ কি বলছে? আপনারা কি এখানে কি গুণ মারে দেন? প্রিয় দর্শক, একটু জানাবেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা। সাইফুল আলম ভাই, আপনি শুনতে পাচ্ছেন না, তাই তো? প্রিয় সাইফুল আমিন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না। যদি বের হয়ে আপনি একটু যুক্ত হতেন। আমি আপনাকে লিখেছি। প্রিয় দর্শক, আপনারা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। এই অনেক সময় ত্রুটি হয়, টেকনিক্যাল ত্রুটি। সাইফুল আহমেদ ভাই বের হয়ে আবার বোধহয় ঢুকবেন। আমি সেটা একটু সহজ, হ্যাঁ, সাইফুল আহমেদ ভাই আবার ঢুকবেন। আপনারা শুনতে পাচ্ছেন? ওকে, অনেক ধন্যবাদ। আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। সাইফুল আহমেদ ভাই দ্রুত যুক্ত হয়ে যাবেন। তিনি টেকনিক্যালি অনেক সাউন্ড, আমার দেখা খুবই, এটা আমার খুব ভালো লাগে যখন। সাইফুল আহমেদ, ওয়েলকাম ব্যাক। আপনি এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। সো সরি, আমরা একটু ভিডিওটা শুনি কেমন ভাইয়া, যে এটা জামাত ইসলাম করছে কি, প্রবাসে ব্যালট দিয়ে সেখানে সিল মেরে দিচ্ছে, সেখানে টিক দিয়ে দিচ্ছে, এবং প্রবাসীরা দেখেন জামাত ইসলামের কত বড় ক্ষতি করছে। তারা ইসলামকে নিয়েও কিন্তু ইসলাম এবং দিয়ে একটা কথা বলেছে। মানুষ রেগে গেলে ইরানে যেটা হচ্ছে, মানুষ কোরআন পড়িয়ে দিচ্ছে, মসজিদ পড়িয়ে দিচ্ছে। জামাত ইসলাম ক্ষমতায় আসলে এখানে বাংলাদেশে মসজিদ পড়াবে, কারণ এরা মসজিদকে আস্তানা বানাবে। এরা কোরআনকে তাদের সংবিধান দেখে, মানে জামাত ইসলামের, তখন আর বলবে না মৌদিতে নাই, কোরআনই আমাদের কোরআন, নবী আমাদের জন্য কোরআন লিখেছিলেন এই জামাত ইসলামের জন্য। তো আমরা একটু দেখি তারা কিভাবে প্রতারণা করছে। ভোট কারচুপি 1 মাস আগে থেকে শুরু করে দিয়েছে। এটা তো ভালো কাম না, হ্যাঁ? আপনাদের জমাত নাকি ইসলামের না জমাত, হ্যাঁ? ইসলাম সুদাই সুদাই এখানে কি মানে মানুষের গিয়া করে না? এ মানে বুট দিব, এখানে মানে দেখেন, এখানে এ মানে হার ভিতর হার মধ্যে দিয়ে দিছে এর বুট, আর এদিকে দেখে তো এ দেখেন, এ মানে এদিকে মানে বুট মারি দিছে দুনো জায়গায়। হ্যাঁ ভাইজান, ওই আপনার থেকে একজনে ওই ব্যালট পেপার আনছিল আপনার দিয়ে, ওই আপনি এখানে এই শিলকেনা মেরে দিছেন, আপনি এখানে শিলকেনা মেরে দিছেন, শিল মেরে দিছেন সাথীতে, হ্যাঁ? কে কইছে? এই তো কিছু বলো না। আর আপনি এখানে ওই হ্যাঁ এবং না, আপনি এখানে আপনি হ্যাঁ বুট দিয়েছে, আপনারা কি কেউ কি বলছে? আপনারা কি এখানে কি গুণ মারে দেন? আপনি কিনলে আর জন বুট কিনলে আপনি মারবেন বলছে, আপনারা ওদিকের খেয়ে দিছে যে, হ্যাঁ? হ্যাঁ
আসমল কি আবার আজম তো এখানে নাই, আজমর বেলা ঠেবার এখন আমার থেকে আছে, আজমরে অ্যাপ সেটা খুলে দিছে আমি, এর বুট এ দিবে, এ যারা খুঁজি তারা দিব, আপনি কিনলে এটা মানে বুন মারে দিয়ে রেখিলাম, আপনি কিনলে ফ্যাকেটের ভিতর গলায় রেখিলাম আপনি আনবেন, হ্যাঁ আপনারা এই অধিকার কে দিছে আপনি বলেন না। আপনারা যদি এখন এ যার ব্যালট পেপার এ এখন কইতেছে, এ এখন থানায় গিয়ে কি এর কপিলের এখন আনবো, এই কপিলের আইনে এখন কি করবো, থানায় জিডি করবো এখানে, হ্যাঁ তখন আপনি কি করবেন এটা বলেন না। আপনি একজন শুনুন, আপনি একজন বাঙালি মানুষ, এ বুট আপনি কোনো আমাদের ওয়ার্ডার কি না মানুষ না, আমাদের জেলা কোনো মানুষ না, আপনি হচ্ছে ফেনীর মানুষ, এ হচ্ছে মানে সন্ধানেশের মানুষ, এ বুট যারা মনে হয় তারা দিব, আপনি কিনলে মানে কি এর বুটটা কিনলে আপনি মার দিবেন, তো আপনি কিনলে বুট এটা মার দিছেন এটা বলেন না, আপনি কিনলে বুট এটা মার দিছেন আরেকজন বুট। তো সাইফুল আমিন ভাই, আপনি শুনলেন যে ভোট কিভাবে খাড়ার উপরে চুরি, এবং প্রবাসীরা তো এটা তো আর বাংলাদেশ না যে ঘরবাড়ি ওখানে পড়িয়ে দেবে, হ্যাঁ, তো তারা ঠিক মতো মানে জামাত ইসলাম কি এইভাবে মানুষ ধোলাই দেবে, মানে এখানে কিন্তু পারলে ওরে সামনে পাইলে যে নিয়ে এসেছিল ব্যালটও কিন্তু পালাই চলে গেছে ওখান থেকে। তো এই পুরো বিষয়টা যদি একটু আমাদের বিশ্লেষণ করতে। আমার কাছে নূর যেটা মনে হয় সেটা হলো যে এরা যেটা করতে যাচ্ছে এটা জাস্ট একটা ডেমনস্ট্রেশন, এরকম একটা ঘটনাগুলো এগুলো আবার ফাঁস করা, মানে এসব করার মধ্যে দিয়ে তারা কোনো একটা গেম করতেছে। আমাদের দৃষ্টিটা এই যে ছোট জায়গায় একটা ব্যালট ধরা পড়েছে, যে সেখানে দাঁড়িপাল্লায় টিক করা, আবার হাঁ ভোটে দেওয়া এবং চ্যালেঞ্জ করা, এই যে ভিডিওটা, এটাও পরিকল্পিত হতে পারে। কেন জানেন? আচ্ছা, কারণ হলো এরা আসলে আপনি খেয়াল করে দেখবেন কয়দিন আগে, ৩ দিন আগে অথবা ৪ দিন আগে, এই যে দুর্গন্ধ সচিব, যেটাকে আমি কখনোই আমার ওরে কি মনে হয় আমার, ডাস্টবিন। হ্যাঁ, কীট পতঙ্গের মতো রুচিহীন, অভদ্র এবং কোনো কিছু তার মধ্যে নাই। সে একজন ভদ্রমহিলার বেডরুমের ছবি, সে বেডরুমে দাঁড়ায় সে নিজে পোজ দিয়ে দেয়, এর চেয়ে নোংরা লোক আর কি হতে পারে। এই লোকটা কি বলছে? এই লোকটা বলছে কি জানেন? আমি একদম সূক্ষ্মভাবে জিনিসটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো গণভোটের ভোটের দিন ভোট গণনা দেরি হতে পারে। মানে ভোট গণনা দেরি হতে পারে কেন? তা কিন্তু এটা পরিষ্কার বলে না কোন ভোট গণনাটা দেরি হতে পারে। কিন্তু এটা এখন প্রতীয়মান হচ্ছে যে আগে গণভোটটা গণনা হবে। ঠিক আছে? একে কিন্তু একদম সূক্ষ্ম চিন্তা করলে আপনি গ্রামাটিক্যালি যদি ধরেন, আপনি কল্পনা করতে পারবেন না কত রকম একটা সূক্ষ্ম কারসাজির সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা হলো তারা আরেকটা এর পরপর নির্বাচন কমিশন সচিব দেখলে সে পিছিয়ে থাকবে কেন? তিনিও বলে বসছেন হ্যাঁ ভোট গুনতে দেরি হবে। তিনি বলতেছেন তাহলে ভোট গুনতে কোনটা আগে গণনা হবে? গণভোট আগে গণনা হবে। তো আপনি জাস্ট চোখটা বন্ধ করেন এবং কল্পনা করেন ঘটনাটা, যে সারা বাংলাদেশে ৩০০ আসনে এমপি প্রার্থীর জন্য মানুষ ভোট দিয়েছে, আর হলো গণভোটে ভোট দিয়েছে। কোনটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ? মানে আমরা মানুষের কাছে প্রবাদ কোনটা? শুনেছিলাম শাক দিয়ে মাছ ঢাকা, এটা হচ্ছে গণভোট দিয়ে জাতীয় ভোট, না, মানে আমি কারচুপি। একটু আপনি একটা জিনিস বলি, তারা যে বুদ্ধিটা পাকিয়েছে সেটা মনে হয় সেটা হলো যে গণভোট আগে যদি গণনা হয় তাহলে মানুষ ক্ষুব্ধ হইতে থাকবে। কারণ মানুষ ওই এলাকায় কে হুম। সে তো সারা বাংলাদেশ নিয়ে তার চিন্তা নাই। তার এলাকা হলো চন্দনাইশ নিয়ে, তার এলাকা হলো বেগমগঞ্জ নিয়ে, তার এলাকা হইলো কোথাকার কুড়িগ্রাম বুড়িঙ্গামারে নিয়ে। তার তো ঢাকার কি হইতেছে বা পুরা দেশে কি হানা ভোট হচ্ছে এটা নিয়ে তার কনসার্ন না। তার কনসার্ন হলো তার এলাকার ভোট। এখানে একটা সম্ভাবনা দেখা যায়, পুরো যখনই আপনি রাত ১০টা বাজবে মারামারি লেগে যাবে ভোটের রেজাল্ট শোনার জন্য। তাহলে কি দাঁড়ালো? আপনি ভজগট হলো পণ্ড হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা দিক কিন্তু আছে, মানুষের মধ্যে তো কোনো ভোট নিয়ে এর চেয়ে- চেতভেদ নাই ভাইয়া। না, তারপর বিএনপির মধ্যে তো আছে, বিএনপির লোকদের তো আছে, জামাতের লোকদের। দ্বিতীয় কানেকশন, দ্বিতীয়টা কি? ধরেন আগে গণভোট হলো কিনা, হয়ে গেল এবং হ্যাঁ ভোট জয়যুক্ত হইলো। আপনি একটু ভাবেন তো দেখি, এখানে রেভলিউশনারি টাইপের কিছু একটা চিন্তা ভাবনা এরা করতেছে কিনা, এরা কোনো বুদ্ধি পাকাচ্ছে কিনা কোনো একটা গ্যাঞ্জাম করার জন্য। একটা হলো মারামারি লাগিয়ে ক্ষমতায় ঠিক আবারও কন্টিনিউ করা, যে ভোট পণ্ড হয়ে গেছে। আরেকটা হলো গণভোট জারি হয়েছে, গণভোট পাশ করছে, হাঁ ভোট পাশ হয়েছে। আগে আমরা এই হাঁ ভোট যেহেতু পাশ হয়েছে, সংবিধান সংশোধনের প্রস্তাব জনগণ গ্রহণ করেছে, এটা বলে যে তারা এসে বলে যে আমরা নতুন সংশোধন, আমরাই এখন এই করবো কেন, যে এই সংবিধানের জন্য আমরা এখন বিপ্লবী সরকার করবো, আমরা এই সংবিধানের জন্য নতুন সংবিধান তৈরি করার জন্য করবো। মানে টেকনিক্যাল, যদিও এটা খুবই সূক্ষ্মভাবে
আমার কাছে মনে হয়েছে ইট ইজ এ গেম। মানে দুজনের দুটো কথা, হয়তো তারা মানে তথ্য লুকাইতে না পারার লোভ, যেটা আরেক একজন হলো তথ্য না লুকাইতে না পারার লোভ, আরেকজন হলো তথ্যটা উনি বলে ফেললো আমি বললাম না, এই প্রতিযোগিতায় তারা কিন্তু দুটো তথ্য দিয়েছে। একটা হলো গণভোটের রেজাল্ট যদি আগে হয় তাহলে একটা গেঞ্জাম হইতে পারে, আরেকটা হলো যদি 300 আসনের ভোটের রেজাল্টে দেরি হয় তাহলে গেঞ্জাম লাগতে পারে। দুটোই কিন্তু গেঞ্জাম। সো দে হ্যাভ এ টার্গেট, বাট আই আন্ডারস্ট্যান্ড, আমার ক্ষুদ্র মাথায় ব্যাক অফ মাই মাইন্ড এই মাথার মধ্যে আসছে যে তারা ওই রাতে গেঞ্জাম করতে পারে, এবং সেই যে গেঞ্জামের পরিণতিটা হলে ইউনুস আর এক দফা আরো এক লম্বা সময় নিয়ে নিতে পারে, যা ইলেকশন পণ্ড হয়ে গেছে, জনগণ যা ভোট কেন্দ্র দখল করে ফেলছে। এখন তো আরো কতগুলি সিমটম গুলো আপনি কতগুলো দেখেন, এগুলো যে বিরোধী দলগুলি বুঝতে পারছে, মানে বিরোধী দল মানে কি বিএনপি বুঝতে পারতেছে না তা না। আপনি বিএনপি নেতার তারেক রহমানের কালকে সিলেট থেকে শুরু করে তার বক্তব্যগুলো যদি আপনি প্রত্যেকটা 8টা জায়গায় সে বক্তৃতা দিচ্ছে, প্রত্যেকটা জায়গায় তার বক্তব্যগুলি কিছু কিছু শিফট করছে। যাই হোক, সে প্রথম শুরু করেছিল যে ফজরের নামাজ পড়বেন ভোট কেন্দ্রের আঙ্গিনায়, তারপরে তার শিফট করে সে বলছে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের দিকে রওনা দিবেন, তারপর বলছে তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং পরে যায় ভোট কেন্দ্রে যায় নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন। এটা হলো একটা। তারাও কিন্তু সন্দেহ করতে কিছু একটা, কেন করতেছে জানেন? কারণ হলো একজন পুরো মৃত একজন উপদেষ্টা আছেন না, সরি একজন জীবিত মানুষকে বলে মৃত উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, সে কোনোদিন কথা নাই বর্তা নাই, কোথাও কথা বলে না। সে হঠাৎ করে ঘোষণা দিল কি? ঘোষণা দিয়েছে হলো ভোট কেন্দ্রের সামনে মেলা বসবে। কোনটা দেখি ভোট কেন্দ্রের সামনে মেলা বসে কি করে? এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিল কি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কাকে নিয়োগ করবে? পুলিশ এবং আনসারের বাইরে কিন্তু আরো দুইটা জিনিস নিয়োগ করতে, যেটা মানে অবিশ্বাস্য। আপনি গার্লস গাইড বলেন আর বয় স্কাউট বলেন আর আমাদের এনসিসি কি যেন বিএনসিসি বলেন, এদের কাজ হলো বিভিন্ন সমাবেশে অনুষ্ঠানের শৃঙ্খলা, সেটা করে দেয় ইউনিভার্সিটি ভিত্তিক, কলেজ ভিত্তিক এইসব জায়গায়। তারা রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালন করে না, অথচ এদেরকে ওই ভোট কেন্দ্রে রাখা হচ্ছে। আপনি ভাবতে পারেন ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট গার্লস গাইডের ছেলে মেয়েকে, বয় স্কাউটের ছেলে মেয়েকে, যেগুলো ক্লাস 9 থেকে উপরে 8 থেকে উপরের দিকে পড়াশোনা করতেছে, 7-এ পড়ে, এগুলো কি আপনি নিরাপত্তা রক্ষা দিচ্ছেন? কার সাথে রাখতেছেন? অস্ত্রধারী 5 জনের সাথে রাখতেছেন। আপনি বুঝতে পারতেছেন সামথিং কুকিং আপ, যে তারা কোনো একটা গেঞ্জাম পাকাচ্ছে। একটা কেন্দ্রে একটা বাচ্চা যদি আহত হয়, একটা বয় স্কাউট যদি আহত হয়, একটা কি বলে গার্লস গাইড যদি আহত হয়, একটা বিএনসিস যদি আহত হয়, আপনি মনে করেন ওই ভোট কেন্দ্রের ভোটের পরিস্থিতি থাকবে? কেন জানি মনে হচ্ছে যে একটা ডিজাইন, দে আর ডিজাইনিং সামথিং। নাহলে একটা মৃতপ্রায় উপদেষ্টা হঠাৎ করে এসে বলে কি সে মেলা করবে ভোট কেন্দ্রের সামনে, যে মেলা আর উৎসব করবে। আরে ভোট কেন্দ্রের সামনে মেলা শুরু করে ভোট দিবে কেমনে ভাই? মানে ক্যাওস বাজানোর প্ল্যান গুলি মনে হচ্ছে এধার ওধার, এগুলো একটা একটা করে মিলালে আপনি যদি জড়ো করেন তখন দেখবেন যে এটা একটা, আরে এগুলা কি শোনা যাইতেছে, কিন্তু আলাদা কাওয়াস আলাদা হলে তো বলবে এই যে মেলা বসাবে, কাওয়াস হলে বলবে এটা ভারতের দোষ। ওই যে ভারতের অনির্বাণ ভট্টাচার্যের একটা গান আছে না, আমাদের বকুলতলায় জমেছে মেলা, দেখতে যাব তুমি আমি, যে আমি ওই গানটা শুনছিলাম, আমার মনে হচ্ছে একটা মেলা বসায়। ভারতের দোষ। আচ্ছা, ভারতের দোষ বলতে গিয়ে ক্রিকেটের কথা মনে পড়েছে। সাইফুল রহমান ভাই, আপনি যদি এই বিষয়ে একটু সমৃদ্ধ করেন, তার আগে একটা ভিডিও দেখাতেই হয়। এই যে জামাত ইসলাম নিয়ে কথা বলছিলাম, তাদের সমর্থক গোষ্ঠীর অবস্থা কি এটা একটু দেখি। ওই যে সেই বিখ্যাত ডাস্টবিন শফিক, একটা এত নোংরা একটা লোক, সে কিভাবে মানে সাংবাদিকতার মতো পেশায়, বা অবশ্যই ইউনুস কাকে চুজ করবে এরকম লোক ছাড়া। এবং জামাতের ভোটারদের কথা শুনেন, তাদের যুক্তিটা কি, জামাতকে কেন ভোট দেবেন। এইখানে আমাদের দর্শক প্রায় 3-3.5 হাজার লোক দেখছেন ফেসবুক ইউটিউব মিলিয়ে। আপনাদের মধ্যে যদি এই যুক্তি ভালো লাগে তাহলে আপনারাও জামাতকে ভোট দিতে পারেন। জামাত যাচ্ছে, যে জামাত হলে যে ভালো, তারা সবসময় আল্লাহওয়ালা লোক, যদি এরা খারাইয়ে মতে না, আর অন্য অন্য দলে সত্যিই খারাইয়ে মতে। হ্যাঁ, আর কিছু বলবেন না আর কি। আচ্ছা, এই যুক্তি। এবং আরেকটা জিনিস সেটা দেখাবো, মানে এই যে তাদের হাতে শাপলা কলি না কি জানি না, জামাতের আমির তার সন্তান মানে রাজাকার তার পুত্রকে তুলে দিচ্ছে। এখন দুষ্ট ছেলেপেলেরা এখানে মাইকের যে কোম্পানি, সে জনি সাউন্ড, এইটা নিয়ে মানে মজা করছে। কেন করছে আমি এটা বুঝিনি, আপনারা কি বুঝেছেন? এখানে জনি নিয়ে সমস্যা কোথায়? তার হাতের দিকে আবার ইশারা করছে, এই লোগোর দিকে ইশারা করছে, মানে তাদের যে প্রতীক। এবং জনি সাউন্ড, যাই হোক, এইটা আমার মাথার উপর দিয়ে গেল। আপনারা কিছু বুঝেছেন কিনা আমি 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 এটা বুঝতে চাই। সাইফুল রহমান ভাই, এবার হচ্ছে
আমরা একটু যদি ক্রিকেটের আমাদেরকে একটু সমৃদ্ধ করেন ক্রিকেট নিয়ে, যে ক্রিকেটের যে 12টা বাজিয়ে দিল, মানে ভারতের বিরুদ্ধে এত এত কথা, ভারত খারাপ, ভারতে যাব না, আইপিএলে কেন মুস্তাফিজ, মানে অজুহাত দরকার ছিল, অজুহাত পাইলো মুস্তাফিজ। এবার যদি মুস্তাফিজকে ভারত নেয় নাই, তোমরা বিপিএল বাংলাদেশ ক্রিকেট প্রিমিয়ার লিগ, সেখানে তুমি ভারতীয় প্লেয়ার এনো না, পাকিস্তানি আনো, পাকিস্তান টিম নিয়ে এসে খেলো। তুমি বললে আইসিসি তুমি যাবা না, এখন আইসিসিতে যাবা না, এটা মানে সরি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে না, কারণ কি ভারতের তাদের নিরাপত্তা নাই। ভারত যখন তাদেরকে এই বিষয়ে এন্টারটেন করলো না, এখন বলতেছে ভারত আমাদের তেলায় নাই, ভারত আমাদেরকে রাগ ভাঙায় নাই, মানে জামাই বউয়ের খেলা ভাই, এটা কি? মানে এই আসিফ নজরুল, আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এবং আসিফ আকবর এবং তার বউ, মানে পুরো পারিবারিক প্রপার্টি হয়ে গেছে ক্রিকেটটা। এবং আমিনুল ইসলাম বুলবুলের কথা আবার নতুন করে কি বলবো, আপনি পুরো বিষয়টা আমাদেরকে যদি একটু তো এই ঘটনার মধ্যে তিনটা চারটা বিষয় আসছে। সেটা হইলো অনেকে মনে করেন এটা প্রি প্ল্যান্ড, বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার জন্য পাকিস্তানের সহায়তা নিয়ে বা পাকিস্তানের মদদে এই অঞ্চলের মধ্যে বাংলাদেশ একটা ক্রিকেট শক্তি হিসেবে মানে দাঁড়িয়েছিল। সেই ক্রিকেট শক্তিটাকে আহ, শেষ করে পাকিস্তান এবং ভারত, এটা একটা ষড়যন্ত্র তত্ত্ব যে পাকিস্তান এই কাজটা করছে, যে তাদের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ হয়ে গেছিল, সে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরাই দিল, যে বাংলাদেশ আর এই এলাকার আর কেউ না, এটা গন কেস। কেমনি গন কেস হবে? আমি একটা যুক্তি রেখে, কেমনি গন কেস হবে? গন কেসটা এইভাবে হবে, আইসিসিতে না খেলার কারণে বাংলাদেশ কি কি জিনিস হারাবে। আইসিসিতে না খেলার কারণে বাংলাদেশকে প্রথমত হলো আইসিসি নেক্সট কয়েকটা টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশকে সাময়িকভাবে বহিষ্কার করে দিতে পারে। কারণ কি কারণে? আইসিসির সাথে বাংলাদেশের একটা চুক্তি আছে, পার্টিসিপেটরি চুক্তি, যে আপনি পার্টিসিপেন্ট হবেন, আপনি আইসিসি যে প্রোগ্রামগুলি করবে, যে টুর্নামেন্টগুলো, সেই টুর্নামেন্টটা পার্টিসিপেট করে, এটা আপনি চুক্তি করছেন, আপনি সেই চুক্তি ভঙ্গ করেছেন। এই যে ভঙ্গের অভিযোগে না কিন্তু এইটা ইম্পোজ করতে পারে বাংলাদেশের উপর। 2 নম্বর, এটা যদি করে ফেলে তাহলে তো আপনি কিভাবে শেষ, যে আমাদের কান্ট্রি ক্রিকেট হিসেবে আপনি একটা, প্রথম হলো যে আপনি যদি আরো 2টা টুর্নামেন্টে যেরকম চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আমাদের নিষিদ্ধ করে দেয়, তাহলে আমাদের দেশের আর রেটিংই থাকবে না। 16 সদস্যের আইসিসি যে বোর্ড আছে, সেই বোর্ডে 16 নম্বর সদস্য হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 2 নম্বর একটা ব্যাপার হলো, এইটা হলো যে আইসিসিতে বাংলাদেশের যে কি মানে হতে পারে, ক্ষতির কারণ হতে পারে, সেটার একটা উদাহরণ সামনে আনা হয়েছে, যে বাংলাদেশ জি। শুধুমাত্র আইসিসির সদস্যদের দেশের এই 16 নাম্বার টিম হবে না, রেটিং এর কারণে বাংলাদেশের আয়, ইনকাম সবকিছু ডাউনগ্রেড হবে, ওরকম লেভেলে, আগের লেভেলে ভাইয়া, হবে। আমি একটু অনেকে প্রথম আলো একটা ফটোকার্ড প্রকাশ করেছে। প্রথম আলোকে আপনি জানেন যে তাদের সম্পাদকীয় নীতি পুরো ইউনুসের পক্ষে যায়, তাই তারা করে। তো আমি কি এটা একটু পড়ে শোনাবো জি প্লিজ। মানে সংক্ষেপে? জি। 2026 টি20 বিশ্বকাপ বয়কট, বাংলাদেশের সম্ভাব্য ক্ষতি 330 কোটি টাকা। কোথায় হবে? আইসিসির বার্ষিক রাজস্বের ভাগ হিসেবে প্রায় 330.21 কোটি টাকা আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ। 60% অর্থ আইসিসি থেকে আসা বিসিবির বার্ষিক আয়ের প্রায় 60% অর্থ হারানোর আশঙ্কা, মানে 60% আয় আসে আইসিসি থেকে। বড় ক্ষতির আশঙ্কা, সম্প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ থেকে আয়েরও বড় ক্ষতি হবে। 100 কোটি টাকা লোকসান হতে পারে বিজ্ঞাপনী সংস্থাগুলোর। অংশগ্রহণ ফি হিসেবে 3.66 কোটি টাকা পাবে না। খেলোয়াড়দের ক্ষতি, খেলোয়াড়রা ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস ও প্রাইজ মানি আয়ের সুযোগ হারাবেন। জরিমানা হতে পারে। টি20 বিশ্বকাপে না খেললে, গ্রহণযোগ্য কারণ দেখাতে না পারলে প্রায় 24.46 কোটি টাকা জরিমানা দিতে হতে পারে। খেলার সুযোগ হারানো, পরবর্তী টি20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাতে পারে বাংলাদেশ। ক্রিকেটীয় কূটনৈতিক সংকট, ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক হুমকির মুখে পড়বে। বাংলাদেশে এশিয়া কাপে ভারত না খেললে আর্থিক ক্ষতি হবে। এবছর ভারত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে না এলেও আর্থিক ক্ষতি হবে। আইসিসিতে প্রভাব কমবে, আইসিসির বিভিন্ন কমিটি থেকে বাংলাদেশের প্রতিনিধিরা বাদ পড়তে পারেন, ভোটাধিকার হারাতে হতে পারে সীমিত। প্রাইজ মানি, টুর্নামেন্টে বিভিন্ন ধাপে উত্তরণের জন্য বড় অঙ্কের প্রাইজ মানি আয়ের সুযোগ হারাবে। রাজস্ব, 2028 সাল থেকে পরবর্তী 3 বছরের জন্য রাজস্ব বন্টনে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে দিতে পারে আইসিসি। অর্থাৎ সাইফুল আমিন ভাই, শুধু আপনি অর্থ হারাচ্ছেন না, উল্টা জরিমানাও দেবেন, মানে মায়ের খাবি, মায়ের দামও দিবি। প্রথম আলো একটা ধনিক শ্রেণীর পত্রিকা, হ্যাঁ, ধনিকের দৃষ্টিতে দেখে, কারণ তার লাভ লোকসানটা সবচেয়ে বড় দেখে। সেটা হলো এখানে টাকা হারাচ্ছে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যে হারিয়ে যাচ্ছে, এটা কিন্তু আসে নাই।
বাংলাদেশ ক্রিকেট অনেক চড়াই উতরাই পার হয়ে কিন্তু এই জায়গায় এসছে, অনেক অনেক চড়াই উতরাই পার হয়ে জি। এই জায়গায় এসছে যে আজকে বিশ্বে বাংলাদেশ ক্রিকেট এখন 6 নাম্বার 7 নাম্বার 5 নাম্বার কখনো এরকমই থাকে, তাই না? তো সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট কোথায় যাচ্ছে? আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট টাকা পয়সা দিয়ে বাদ দেন, টাকা পয়সা হয়তো কোনোদিন আপনি আবার দাঁড়ালে টাকা পয়সা ইনকাম হবে, টাকা পয়সা আপনার যদি মূল লক্ষ্য না মনে করে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিটা দেখেন, বাংলাদেশ টোটাল ক্রিকেটীয় ভাবমূর্তি হারিয়েছে। একটা কারণ, 16টা দেশের মধ্যে মাত্র 2টা দেশ কথিত পাকিস্তান এবং ভারত বাংলাদেশের পক্ষে ভোট দিচ্ছে, আর বাকি 14টা দেশ কিন্তু বাংলাদেশের সাথে নেয়। সো আপনি কিন্তু এক ঘরে, খেয়াল করে দেখেন, আপনি অলরেডি এক ঘরে, আপনি ক্রিকেটের রাজনীতিতে এক ঘরে, ক্রিকেট খেলায় এক ঘরে, এবং পরবর্তী ক্রিকেট লাইফে কিন্তু এক ঘরে। এটা হলো একদিকে আমাদের ক্রিকেটের ক্ষতি, তারপরে হলো আমাদের ক্রিকেটের ক্ষতির কারণে আমাদের খেলোয়াড়দের ক্ষতি। আমাদের যে প্রতি বছর যে এই যে বিভিন্ন ক্ষতি, আমাদের প্রতি বছর যে খেলোয়াড় বের হয়, প্রতি বছর যে আমাদের সেরা খেলোয়াড়, আমাদের একজন মুস্তাফিজ তৈরি হয়, আমাদের একজন মাশরাফি তৈরি হয়, আমাদের একজন তামিম তৈরি হয়, আমাদের সাকিব তৈরি হয়, আমাদের একজন রিয়াদ তৈরি হয়, আমাদের একজন মুশফিক তৈরি হয়, এই প্রক্রিয়াটা কিন্তু শেষ হয়ে যাবে। কারণ কি, এই খেলায় যদি খেলোয়াড়রা তার ভবিষ্যৎ না দেখে, সে প্রত্যেক মানুষ কেন খেলে? নিজেকে প্রচার করার জন্য, নিজেকে উপরে ওঠার জন্য, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, এই কতগুলি টার্গেট থাকে জনগণের কাছে, তার সে একজন হিরো, এটা হওয়ার জন্যই তো মানুষই করে, প্রত্যেকটা মানুষই তাই। তার মধ্যে হিরো হওয়ার, ফ্যামিলিতেও একটা বাবা কিন্তু মা ছেলে মেয়ের কাছে হিরো হইতে চায়, ওই ক্রিকেটারও কিন্তু হিরো হইতে চায়। আপনি তার হিরো হওয়ার সকল পথ বন্ধ করে দেন, আর বাংলাদেশ ক্রিকেটকে আপনি ফাউন্ডেশন ঠিক রাখবেন, এটা হইতে পারবে না। সো বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ইন্টারন্যাশনাল ভাবমূর্তি, এক, বাংলাদেশ ক্রিকেটের যে অবকাঠামো, এই বিসিবিও ধ্বংসপ্রাপ্ত হবে। কারণ যখন এরকম আয় রোজগার থাকবে না, তখন দেখবেন বোর্ড ডিরেক্টর পালায় যাবে, সে আর এখানে সময় দিবে না, কারণ এখানে টাকা নেই। টাকা থাকলে তো সে আসবে, এখানে স্পন্সর নাই, স্পন্সর থাকলে তো টাকা আসবে, খেলোয়াড়রা টাকা পাইলে তো সেও ভাগ পাবে, তার হবে, সব কিছুর কিন্তু এই বিসিবি তো নড়বড়ে হয়ে যাবে। এর ফলে গেল হচ্ছে পুরো ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ধাক্কা পড়তে যাচ্ছে, যেটা আসিফ নজরুল তো বলেছে ভাইয়া যে বাংলাদেশে নজরুলের ফুটবল কারণে। থাকবে, ক্রিকেট থাকবে না। সে বলেছে প্রকাশ্যে যে বাংলাদেশে ইন্ডিয়ান একটা খুব দেশের সুন্দর। হেজিমনি হিসাবে ক্রিকেট করা হচ্ছে। বাংলাদেশে ক্রিকেট অফকোর্স আপনি যদি এটা ধরেন, সে যদি ওই লাইনে বলে থাকে যে ক্রিকেট মাত্র 15-16টা দেশ খেলে এবং 7-8টা দেশ এর মধ্যে প্রতিষ্ঠিত দেশ। তো পৃথিবীর মধ্যে 200 কাছের দেশের মধ্যে মাত্র এক কটা, আর প্রায় প্রত্যেক দেশে কোনো না কোনো ফর্মে ফুটবল খেলা হচ্ছে। সো ফুটবল ইজ এ পপুলার গেম ইন বাংলাদেশ, বাট ফুটবল তো বাংলাদেশের, ইভেন আমরা সাফের মধ্যে পর্যন্ত এখন পর্যন্ত নিজেদের শ্রেষ্ঠত্ব কন্টিনিউয়াস রাখতে পারি না, আমরা সাফের মধ্যে মানে 5-7টা দেশের মধ্যে পারি না। তো সেখানে এটা কিভাবে পপুলার, যেখানে অ্যাটলিস্ট জাস্ট আপনি যখন বাংলাদেশের ফুটবলের প্রভাব পৃথিবীতে, বাংলাদেশের ক্রিকেটের প্রভাব পৃথিবীতে, ক্রিকেট 16টা দেশ যদি আইসিসি মেম্বার হয়, বাংলাদেশের 6-7টা দেশের মধ্যে থাকে, আর বাংলাদেশ সাফের মধ্যে 4 নম্বর থাকতে পারে না, 3 নম্বর থাকতে পারে না, 2 নম্বর থাকতে পারে। সো সেটা বাংলাদেশের গ্রামগঞ্জের অসাধারণ একটা খেলা, কারণ এইটার মতো মানে সহজ খেলা, মানে সহজ মানে জাম্বুরা দিয়েও আপনি খেলতে পারেন। আপনি চাইলে তো ক্রিকেট আর ডান্ডা দিয়ে খেলতে পারতেছেন, আপনার ক্রিকেটের একটা ব্যাট হলো মিনিমাম একটা কাঠের ব্যাট লাগে, সো ওটা তো জাম্বুরা দিয়ে খেলতে পারেন, বাড়িতে জাম্বুরা হলে খেলতে পারেন। সো এটা পপুলার থাকবে। হাইডুডু এর চেয়ে বেশি পপুলার বাংলাদেশে, তাই বলি হাইডুডু কি আমাদের হয়ে গেছে? কাবাডি না, হাইডুডু আমাদের জাতীয় খেলা, সবচেয়ে পপুলার, আপনি যেখানে সেখানে একটা খেলা হয়। কিন্তু এইটা কি পৃথিবীতে আপনি যাই আপনার ঘাড় উঁচু করে দেখাইতে পারবে যে আমি হাইডুডুতে 1 নাম্বার? কোনো লাভ আছে? আর যদি বাংলাদেশ যা বাংলাদেশের ফুটবলে জনগণ চায় আসিফ নজরুলের স্বপ্ন বাস্তবায়ন করবে, তাদেরকে দিয়েই মানুষ ফুটবল খেলবে। মানে ক্রিকেট ধ্বংস করেছে, মানুষের যে পরিমাণ ক্ষোভ দেখি আমি যে অবাক হব না। আপনি জাম্বুরার উদাহরণ দিয়েছেন, তারাও জাম্বুরার জায়গায় পড়ে যেতে পারে ভাই। জাম্বুরের বিকল্প হয়ে যায় কিনা না? হ্যাঁ। আহ, এখানে অনেকে শত শত মানুষ লিখছেন যে কলিজায় আঘাত লাগে যে এই যে কাজটা করছে একের পর এক। সত্যি তো ভাই, আমরা টেলিভিশনের সামনে আমাদের দেশ নিয়ে যদি বসি তাহলে এই ক্রিকেট, আমি ক্রিকেট দেখার সময় পাই না, কিন্তু আমি বাংলাদেশের সাথে খেলা হলে স্কোর দেখি যে আচ্ছা কোনোভাবে জিতে কিনা, একটু তো ভালো লাগা। ফুটবলে তো 100 বছর চেষ্টা করলেও ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা, এটা বাস্তব না। বাংলাদেশে মাঠ নাই, বাংলাদেশে অনেক কিছুই হারিয়ে গেছে। তো সাইফুল রহমান ভাই, আমরা একদম শেষের দিকে, আমি দুঃখিত যে এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ যাচ্ছে। আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে আর মানে আপনি বললেন নিয়ে মানে এই যে ভোট কেন্দ্রিক বেশ গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদেরকে দিলেন, এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্ন সবারই আছে, তারা অনেকেই হতাশ। এবং ইউনূসের যে এই যে নাটক তালবাহানা,
বঙ্গবন্ধুর মূর্তি হারাম, তাদের মূর্তি হালাল, এই টাইপের, এটা এআই দিয়ে বানানো, এরকম প্রত্যেকী অর্থে। বা এই যে ইসলামিস্ট যারা সন্ত্রাসী, যারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, তাদের যে কার্যকলাপ দেখেছি, এই সব দিক থেকে আওয়ামী লীগ কী শিক্ষা নেবে, কীভাবে ডিল করবে দেশের এই ক্রান্তিকালে? আওয়ামী লীগের তো ভূমিকা আছে। অনেকে আওয়ামী লীগেরা বলে এবার বোঝে ইউনুস কেমন, দেশের মানুষ কষ্ট পাক। আসলে আমরা তো এটা বলতে পারি না দেশের মানুষ কষ্ট পাক। আওয়ামী লীগ ফিরুক, রাজনীতিতে ফিরলে সুস্থ ধারা তৈরি হতে পারে। আওয়ামী লীগ নাকি? অলরেডি রাজনীতিতে আছে, আওয়ামী লীগের একটা কাঠামো রাজনীতিতে নাই। শেখ হাসিনা যেসব কথাবার্তা বলছেন সেগুলো যদি আওয়ামী লীগের নেতারা খেয়াল করে, সেখানে কিন্তু অন্তর্নিহিত অর্থ আছে এবং ওনার গাইডেন্স আছে। উনি কিন্তু আজকে ঘোষণা দিয়েছেন যে ভোট বয়কট করতে হবে। সো আওয়ামী লীগের নেতারা ভোট বয়কটের যে যে পদ্ধতি সেটা দেখতে হবে, সেটা তারা খেয়াল করবে। তারপর ধরেন আপনার আওয়ামী লীগের মুখপাত্র এবং ধরেন শেখ হাসিনা মুখপাত্র হিসেবে পরিচয় দিয়েছেন ধরেন জয়কে। সে জয় যে ঘোষণাটা দিয়েছেন সেটা হলো যে এই যে ওনাকে বারবার চেপে ধরা হয়েছে, উনি কি ভায়োলেন্সের কথা বলছেন। তো উনি যেটা বলছেন যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের দেয়াল ঠিক করে দেয়ালে ঠিক দেয়ালে পিঠ থেকে গেছে, তারা কি করবে? তারা কি ইয়ে করবে, যা তাকে বসে থাকবে? তো এই যে কথাটা, এগুলো কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য মেসেজ। দিস ইজ অল মেসেজ। আজকে শেখ হাসিনা সকল পুরা যদি ওইটাকে অনুবাদ করে দেয়, যদি করে, আমি আশা করবো যে আওয়ামী লীগের এরকম হিতাকাঙ্ক্ষী আছে যারা তার পুরো বক্তব্যগুলো অনুবাদ করে অ্যাটলিস্ট সারা দেশে ছড়াতে চেষ্টা করবেন, যাতে করে নেতাকর্মীরা এই মেসেজটা পান। শেখ হাসিনা যে মেসেজটা দিতে যাচ্ছে, ওই প্যানেলিস্টরা যে মেসেজ দিয়ে যাচ্ছে, ওইটা কোনো মেসেজ না। মেসেজটা হলো শেখ হাসিনার কাছ থেকে, মেসেজটা হলো জয়ের কাছ থেকে, যে দুটা মেসেজ ভোট নিয়ে। এই ভোটের মেসেজটা হলো আসল মেসেজ। এই মেসেজটা যদি নেতাকর্মীরা গ্রহণ করে এবং নেতাকর্মীরা যদি এটা ফলো করে, দেন আমি শিওর যে আওয়ামী লীগ শুধু উঠে আসবে না, আওয়ামী লীগ কিন্তু জাগ্রত হবে না, শুধু আওয়ামী লীগ মানে ব্যাকবোন নিয়ে দাঁড়িয়ে যাবে। এই ভোটটা অনেক আওয়ামী ধন্যবাদ। লীগের জন্য অ্যাসিড টেস্ট, এই ভোটটা আওয়ামী লীগের জন্য অ্যাসিড টেস্ট, এবং এই ভোটের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু তার অস্তিত্ব প্রকাশ করার সবচেয়ে বড় সুযোগ পাবে। আওয়ামী অজান্তে হোক জানতে হোক, সকল দল মিলে আওয়ামী লীগকে এই সুযোগটাও করে দিয়েছে। অ্যাটলিস্ট ভোট বর্জনের সুযোগও করে দিয়েছে, ভোট বয়কটের সুযোগ করে দিয়েছে। ওরা যেরকম মেলাতে ইয়ে করতে, মেলা করবে, সেখানে মেলাতে খাবার খেতে যাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমি এটা আশা করি আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না, তারা অবশ্যই এই মেলাগুলিতে তারা খেতে যাবে, খাওয়া দাওয়া করবে, এবং যার যা করার সে যা তা করার করবে। তাই তা করবে। করবে। এটা আসলে আমি এত হতাশার মধ্যে দেখতে পাই। আওয়ামী লীগারদেরকে আমরা চিনি, মানে চোখের সামনে লগি বইটা দেখা তো, বা ২১শে আগস্টের পরেও শেখ হাসিনার একের পর এক মিটিং ডাকা, সভা সমাবেশ করে যাওয়া, ভয় না পাওয়া, এবং আওয়ামী লীগের মধ্যে আবার এই যে আঁকড়ে রাখা। সবচেয়ে আনন্দের বিষয়, শেখ হাসিনা এখনো বেঁচে আছেন। ওকে, দেখা যাক, আমরা অপেক্ষায় থাকি। সাইফুল আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। আপনি খুব চমৎকার বলেন, বিশ্লেষণ করেন। আপনার শেষ বক্তব্য, বরাবর যে কথাগুলো বলেন, ইউনুস বয়কট, গ্রামীণ বয়কট, বা আরও যদি কিছু যোগ করতেন, মানে এই যে শেষ বক্তব্যগুলো মানুষের কাছে অনেক অনুপ্রেরণা তৈরি করে, অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন। সবাইকে যে যেখানে আছেন তাদেরকে সেই জায়গার শুভেচ্ছা। বাংলাদেশ ও ভারতে যারা আছেন তাদের প্রতি তাদের এখন রাতের শুভেচ্ছা। বাংলাদেশে যারা আছেন তাদের প্রতি আমার বরাবরের যেই আহ্বান, যে নিরাপদে থাকবেন, নিরাপদে থাকার জন্য সকল প্রস্তুতি রাখবেন, এবং পড়শিকে সহ, পাড়া পড়শি সবাইকে সহ নিরাপদে থাকার চেষ্টা করবেন। কোনো অনভিপ্রেত সিচুয়েশনকে বুক পেতে ফেস করবেন, মার খাবেন না, মার খাওয়া বন্ধ করে দেন, প্রতিরোধ করেন। আরেকটা হলো যে আমি যেটা বরাবর মতো অনুরোধ করি, যে ইউনুসকে একটা শিক্ষা দেওয়া দরকার। তার প্রতিষ্ঠান 40টা 45টা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় 40টা প্রতিষ্ঠানের মধ্যে 30টা প্রতিষ্ঠানই এখন লোকসান করে, এবং 30টা প্রতিষ্ঠানের নিখোঁজের মতো অবস্থা। বাকি যে 10টা আছে, এই 10টাকে বয়কট করেন, এবং গ্রামীণ নামের যত কিছু আছে, যত ব্র্যান্ড আছে, সব কিছুকে বয়কট করেন। আর এইটার মাধ্যমে ইউনুসকে আমরা বয়কট করতে পারি। আর এখন আর বয়কট না, নির্বাচন না, প্রতিরোধ। শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন, এখন প্রতিরোধের ব্যাপারটাতে যাবেন, মেলাগুলিতে জয়েন করবেন, খাওয়া দাওয়া করবেন, এবং ইলিশ মাছ যদি, ইলিশের মেলা যদি হয়, ইলিশের মেলাতে খাবেন, যদি পান্তাভাতে মেলা হয়, পান্তাভাতে যাবেন, কিন্তু যাবেন, খাবেন, প্রতিরোধ করবেন। আরেকটা হলো বয় স্কাউট এবং আমার বিএনসিসি ভাই এবং ছোট ভাই, বা আমার ছেলে, বা আমার মেয়ের বয়সী যারা, বা আমার নাতির বয়সী হতে পারে, আমি না, আমার নাতির বয়সী এত হতে পারে না, তারপর যারা আছে তাদেরকে আমি অনুরোধ করবো, তোমরা ওখানে যেতে অস্বীকার করো, কারণ তোমাদের জীবন নিরাপদ না।
তোমাদের জীবন নিরাপদ না, এই জন্য তোমাদের এই কাজ করার দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়নি, কেউ এই কাজ করার জন্য তোমাদের কেউ প্রশিক্ষণ দেয়নি। যে সহিংস কোনো সিচুয়েশন ইয়ে করার জন্য, প্রতিহত করার জন্য বয়েজ স্কাউটের প্রশিক্ষণ নাই, গার্লস স্কাউটের প্রশিক্ষণ নাই, বিএনসিসির নাই, তারা আছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। সো তোমরা ওখানে যেতে আপত্তি করো, এবং বিএনসিসির যে কমান্ডেন্ট আছে তার প্রতি অনুরোধ করে তার স্টাফদের, তার সন্তানদেরকে যেন তিনি প্রোটেক্ট করেন। গার্লস গাইডের যে কমিটি আছে তাদের প্রতি অনুরোধ, তারা যেন তাদেরকে প্রোটেক্ট করে, তাদের সন্তানদের প্রোটেক্ট করে। বয় স্কাউটের যারা বোর্ডে আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে এদেরকে রক্ষা করেন, এই নির্বাচনে তাদেরকে পার্টিসিপেট করতে দেবেন না। অনেক ধন্যবাদ। প্লিজ আই রিকোয়েস্ট ইউ, আপনার যে 2-3টা অর্গানাইজেশন করছে, আপনার সন্তানদেরকে বিপদে ফেলেন না। অনেক ধন্যবাদ। সাইফুল রহমান ভাই, কৃতজ্ঞতা। আমি অভিভাবকদের সাথে আরেকটু সাইফুল রহমান ভাইয়ের এই কথাটাই একটু পরিষ্কার করে বলে রাখি। ওই ভারতীয় কলকাতার অনির্বাণ ভট্টাচার্যের সেই গানটি, আমাদের বকুলতলায় ভিড় জমেছে মেলা, দেখতে যাব তুমি আমি, তো দেখতে যেহেতু যাব তুমি আমি, সেখানে অনেক কিছু ঘটতে পারে। তো আপনার সন্তানকে এরকম একটা মেলার মধ্যে ঢুকিয়ে দিয়েন না। বুঝতে পারছেন, বুঝতে পারলে আপনি বুদ্ধিমান, না বুঝতে পারলে কিছু করার নেই। তবে আপনার সন্তানের দায়িত্ব আপনি নেন। কখনোই এই ধারে কাছে ইলেকশনে কোনো ডিউটিতে যেতে দেবেন না, কারণ আপনার সন্তান এই মেলা দেখতে যাওয়ার সাথে পরিচিত না, আর এই মেলায় যে কী হতে পারে সে সম্পর্কে তার কোনো ধারণা নেই, সে নিজেকে সেভ করতে নাও পারে। সো এই ব্যাপারে আপনার সতর্ক থাকেন। আর কয়েকটি কমেন্ট ছিল, ইউনুসের বলি যেন না হয়। ইয়েস, জি। এবং কয়েকটি কমেন্ট পড়ে শেষ করে ফেলি। আসিফ আকবর, হঠাৎ রাজনীতিতে এসে ক্রিকেট ধ্বংস করছে কোন ক্রোধে, এইটা কমেন্ট করেছেন। আমার একলা আকাশ, তিনি বলেছেন গঠনমূলক আলোচনা, আমার ভালো লাগে, অনেক ধন্যবাদ। তারপরে মোহাম্মদ সুমন, তিনি বলেছেন আসাদ ভাই, আমরা কি আমাদের নেত্রীকে কোনো কিছু বলতে পারার মতো কোনো অপশন আছে কিনা আমাদের? আমি জানি না, আমার কোনোদিন তার সাথে কথা হয়নি, কথা হওয়ার সুযোগও নেই। আমি জানি না এটা কিভাবে, আপনি খুঁজে দেখতে পারেন। তারপরে বৌদ্ধভিক্ষু শরণাঙ্কর থেরোকে হাসান মাহমুদ গংরা তাড়িয়েছে, পাহাড়িদের অনেক যন্ত্রণা দিয়েছে। এরশাদ মাহমুদ দখল করেছে জায়গা জমি, এইগুলো তো দিনের আলোর মতো স্পষ্ট। এই মুহূর্তে হাসান মাহমুদের যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে ছিল সবই চলছে, বিএনপি জামাত চালাচ্ছে এবং হেফাজতও তার সাথে যুক্ত আছে। তো এগুলো তো আর কি বলার। হাসান মাহমুদের দল থেকে বাদ দেওয়া হোক, এটি বলেছেন ইসরাত। আচ্ছা, টিটন বলেছেন যে আসাদ ভাই, আওয়ামী লীগের ধ্বংসের মূল কারণ তৃণমূলকে পাত্তা না দেওয়া। সাইফুল ভাই, আসাদ ভাই, আপনাদের সঙ্গে কি শেখ হাসিনার কোনো রকম কোনো কথাবার্তা হয় না? আমার সাথে কথা হয় না, সাইফুল ভাইয়ের সাথে কথা হয় বলে আমার মনে হয় না। আমার সাথে কথা হয় না। জি। তো আসাদ ভাই, একটা প্রশ্ন, ফেসবুক, ইউটিউব ডিসেবল আইডিকে সাইবার 71 রিকভার, এগুলো সবই হচ্ছে ধান্দা, এগুলো স্ক্যাম, এগুলোতে ইয়ে দেবে না। আসাদ নূর কিউট হয়ে যাচ্ছেন, একটা অনেক ধন্যবাদ। আর নারীরা যদি এই ধরনের কমেন্ট করতে আরও ভালো। অনেক ধন্যবাদ। বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে যার যার সময় অনুযায়ী শুভ সময়। বাংলাদেশের এবং ভারতের নাগরিকদের শুভরাত্রি। অনেক ভালো থাকবেন। সাইফুল ভাই, আপনার কাছ থেকে বিদায়, অনেক ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।